কৌণিক বেগ বা অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে আমরা এখন দেখব এবং সেই ক্ষেত্রে তোমাদেরকে প্রথমে একটা বৃত্তাকার গতি দেখাই। খেয়াল করে দেখো, এখানে একটা বস্তু বৃত্তাকার পথ ধরে ঘুরছে এবং একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরছে। তার মানে এর গতিটা হচ্ছে কি সম্পূর্ণভাবে বৃত্তাকার গতি। তো কোনো একটা বৃত্তাকার গতিশীল থাকা বস্তু একক সময় যে পরিমাণ কৌণিক সরণ ঘটায় সেটাই হচ্ছে আমাদের কৌণিক বেগ। তার মানে প্রতি একক সময় যে পরিমাণ কৌণিক সরণ ঘটে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর, সেটাকে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কৌণিক বেগ বলে থাকি। তাহলে বিষয়টা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি। খেয়াল করে দেখো, আমাদের এখানে এই ছবির মধ্যে একটা বস্তু নির্দিষ্ট একটা মুহূর্ত পর অন্য একটা জায়গায় পৌঁছেছে। দ্যাট মিনস তুমি ধরে নাও এই বিন্দুতে প্রথমে আমাদের বস্তুটা বসেছিল, তারপর কিছুক্ষণ পর বস্তুটা বি বিন্দুতে চলে গেছে। তাহলে এ থেকে বিতে যখন গিয়েছে, তার মানে বস্তুটার অবশ্যই এখানে কিছু পরিমাণ কৌণিক সরণ ঘটেছে এবং কৌণিক সরণটা আমরা বৃত্তের কেন্দ্রের মাধ্যমে দেখাতে পারি। তাহলে এখানে যে পরিমাণ কৌণিক সরণ ঘটেছে এটা কিন্তু কৌণিক সরণের পরিবর্তন, তাই না? তাহলে এই বিন্দুতে হয়তো এক ধরনের কৌণিক সরণ ছিল, বি বিন্দুতে আরেক ধরনের কৌণিক সরণ রয়েছে। তাহলে এই দুটোর পরিবর্তনটাকে আমরা ডেল থিটা দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে ডেল থিটা হচ্ছে আমাদের কৌণিক সরণের পরিবর্তন। এবং এই ক্ষেত্রে সময়েরও কিন্তু একটা পরিবর্তন থাকে। যেমন আমি ধরি এই বিন্দুতে থাকা অবস্থা আমাদের সময় ছিল হচ্ছে T1, এবং যখন বস্তুটা ঘুরে বি বিন্দুতে চলে আসলো তখন সময়টা হয়ে গেল T2। তাহলে T1 থেকে শুরু করে T2-র মধ্যে যে সময়ের পার্থক্য সেটা অবশ্যই ডেল্টা হিসেবে কাজ করে। এবং এখানে দেখতে পাচ্ছ এই বিন্দুতে বস্তুটার আদি রৈখিক বেগ ছিল U1 এবং বি বিন্দুতে বস্তুটার শেষ রৈখিক বেগ হচ্ছে U2। তো এখন আমরা এখান থেকে কৌণিক বেগের যে ডেফিনেশন সেটা বের করব। তো আমরা তো বলেছি যে এখানে ডেলটি হচ্ছে এমন একটা সময় যে পরিমাণ সময় ধরে আমাদের এখানে বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে, যেটা হচ্ছে ডেল থিটা। তাহলে যদি আমি বলি যে ডেলটি পরিমাণ সময় যদি ডেল থিটা অতিক্রম করে, তাহলে একক সময় কতটুকু অতিক্রম করবে? তাহলে সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। একক সময় মানে হচ্ছে কি 1 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড পরিমাণ সময় বা একক সময় আমি দেখতে পাচ্ছি আমাদের এই বস্তুটা ডেল থিটা ডিভাইড বাই ডেলটি এতটুকু পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করবে। এবং এটাই হচ্ছে আসলে আমাদের কৌণিক বেগ, যেটাকে আমরা ওমেগা দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে একক সময় কোনো একটা বস্তু যে পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করে সেটাই হচ্ছে কি কৌণিক বেগ। এবং মনে রাখতে হবে কৌণিক বেগ কিন্তু একটা ভেক্টর রাশি, তার মানে এটার মানও আছে, দিকও আছে। তো যদি এটা দিক থেকে থাকে তাহলে কোন দিকে এটা কাজ করবে? তো চলো আমরা সেটা একটু দেখি। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা ডিস্ক বা একটা চাকতি একটা নির্দিষ্ট দিকে ঘুরছে, ধরো ঘড়ির কাঁটা বিপরীতে ঘুরছে। তো যখন কোনো একটা জিনিস বৃত্তাকার পথে ঘুরবে, কোনো একটা বস্তু, তখন তার ঘূর্ণনের দিকের সাথে আমরা আমাদের ডান হাতের সবগুলো আঙ্গুলকে রাখবো এবং আমাদের যে থাম বা বৃদ্ধাঙ্গুল আছে সেটা তখন আমাদের এই কৌণিক বেগের দিকটাকে নির্দেশ করবে। তার মানে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে বৃত্তাকার পথ ধরে যেদিকে বস্তুটা ঘুরছে সেদিকে যদি আমরা আমাদের ডান হাতের 4টা আঙ্গুলকে রাখি, বাকি যে থাম বা মানে বৃদ্ধাঙ্গুল আছে সেটা কিন্তু উপরের দিকে কাজ করবে। তার মানে কৌণিক বেগের দিকটা এখন উপরের দিকে। বাট আমি যদি এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, দ্যাট মিনস এদিক দিয়ে যদি ঘুরাই, তাহলে কিন্তু আমাদের এখানে কৌণিক বেগ যেটা সেটার দিক কিন্তু নিচের দিকে কাজ করবে। তাহলে এটা হচ্ছে সম্পূর্ণভাবে ডানহাতি রুল বা ডানহাতি নিয়ম, যেটার মাধ্যমে আমরা কৌণিক বেগের যেই দিকটা আছে বা ডিরেকশনটা আছে সেটা বের করতে পারি। তারপরে তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কৌণিক বেগের অবশ্যই মাত্রা আছে, একক আছে। তো আমরা প্রথমে ইউনিট বা এককটা দেখি। কৌণিক বেগের ইউনিট বা একক বের করাটা একদমই সহজ, তুমি সূত্র থেকে বের করতে পারো। ওমেগা ইজ ইকুয়াল টু কি দেওয়া? ডেল থিটা ডিভাইড বাই ডেল টি। ডেল থিটা মানে হচ্ছে কৌণিক সরণের পরিবর্তন, তার মানে ওয়ান কাইন্ড অফ কৌণিক সরণ। তাহলে কৌণিক সরণের একক ছিল হচ্ছে রেডিয়ান, আর নিচে হচ্ছে ডেল টি, দ্যাট মিনস সময়ের পরিবর্তন, সেটাও কি ওয়ান কাইন্ড অফ সময়। সময়ের একক হচ্ছে আমাদের সেকেন্ড, তার মানে এই জায়গাটাতে আমাদের কাজ করবে রেডিয়ান সেকেন্ড ইনভার্স 1 অথবা রেডিয়ান পার সেকেন্ড। তো এটা হচ্ছে আমাদের এখানে কৌণিক বেগের একক। এবং আমি যদি এখন মাত্রা নিয়ে কাজ করি তাহলে দেখো ইন্টারেস্টিং একটা জিনিস তুমি দেখতে পাবে। তো চলো আমরা এখন মাত্রা নিয়ে কাজ করি। কৌণিক বেগের মাত্রাটা আমরা কিন্তু সেম সূত্র ইউজ করে বের করতে পারি। তাহলে আমি যদি মাত্রা বের করার চেষ্টা করি তাহলে দেখো থিতার মান না, থিতা না, তো এটা হচ্ছে ওমেগা। ওমেগার মানটা কি আসে? উপরে আসে হচ্ছে ডেল থিতা, আমি ইচ্ছে করলে এটাকে থিতা লিখতে পারি, ধরো কৌণিক সরণ। আর নিচে আসে হচ্ছে ডেল টি, আমি ইচ্ছে করলে এটাকে টি লিখতে পারি, মানে সময়। তো থিতা জিনিসটা আসলে কি? তুমি জানো থিতার একটা সূত্র ছিল বা কৌণিক সরণের একটা সূত্র ছিল অনেকটা এরকম, আমি একটু উপরে লিখে দিচ্ছি, এস ইজ ইকুয়াল টু আর থিতা। এরকম একটা সূত্র কিন্তু আমাদের ছিল, যেখানে এস হচ্ছে কি বৃত্তের চাপ, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, থিতা হচ্ছে কি কেন্দ্রে উৎপন্ন কোণ। দ্যাট মিনস আমরা যদি এ আর বি পয়েন্ট দেখি তাহলে এ থেকে শুরু করে বি পর্যন্ত যেই বৃত্তচাপটা আছে এটাকে আসলে এস বলা হয়। তো এসের হিসাবটা হচ্ছে এটা। তাহলে যদি থিতার মান এসের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা হবে এস ডিভাইড বাই আর, আর নিচে হবে আমাদের এখানে টি। তো তাই যদি হয় আমরা এখানে সূত্রটাকে আরেকটু মডিফাই করতে পারি, সেটা হচ্ছে এস ডিভাইড বাই আর, এটাকে ইচ্ছে করে লেখা যায় এস ডিভাইড বাই আর ইন্টু টি।
তো আমরা এইভাবে কিন্তু একটা সূত্রকে বানাতে পারি। তাহলে খেয়াল করো, আমরা এখন মাত্রা বের করার চেষ্টা করছি, আর মাত্রা বের করার ক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে এস এর মাত্রা কি, আর এর মাত্রা কি এবং টি এর মাত্রা কি। এস যেহেতু একটা বৃত্তচাপ, তার মানে বৃত্তচাপের মাত্রা কি হবে, অবশ্যই লেন্থের হবে বা দৈর্ঘ্যের হবে। তার মানে এস এর বদলে আমরা এখানে লিখতে পারি লেন্থ বা এল। আর যেহেতু ব্যাসার্ধ, তার মানে ব্যাসার্ধের জন্য কি কাজ করবে, লেন্থ বা দৈর্ঘ্য কাজ করবে। তার মানে এখানে আমরা এল দিয়ে প্রকাশ করতে পারি এটাকে। এবং টি মানে কি, সময়, তার মানে সময় মানে কি সেকেন্ড। তো আমি বলতে পারি এখানে সময়ের যে মাত্রা সেটা কিন্তু টি হিসেবে কাজ করে। তো আলটিমেটলি আমাদের এখানে উপরে নিচে দুটো এল কাটা যায়, এল যদি কাটা যায় নিচে থাকবে টি, তার মানে 1/টি মানে হচ্ছে টি ইনভার্স 1। তাহলে আমরা এখানে মাত্রা লিখতে পারি সরাসরি টি ইনভার্স 1। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের কৌণিক বেগের যে মাত্রা সেটা হচ্ছে টি ইনভার্স 1। এখন এই যে এখানে টি ইনভার্স 1 লিখলাম, এটাকে কিন্তু আলাদাভাবে লিখতে পারে অনেকগুলো জায়গায়। যেমন এটাকে আমরা এম এল টি দিয়েও প্রকাশ করতে পারি, m⁻0 l⁻0 টি ইনভার্স 1 দিয়েও প্রকাশ করতে পারি। কেননা কোনো কিছুর পাওয়ার তুমি যখন 0 দিবে তখন সেটা 1 হয়ে যাবে। তার মানে m⁻0 হচ্ছে 1, l⁻0 কি 1। তো এই টোটাল বিষয় থেকে আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে মাত্রা আসলে দুটো বা দুইভাবে আসতে পারে। একটা হচ্ছে টি ইনভার্স 1 ভাবে আসতে পারে, আর একটা হচ্ছে তোমার m⁻0 l⁻0 টি ইনভার্স 1 এভাবে কিন্তু আসতে পারে। যে কোনোভাবে আসো না কেন তোমাদের অবশ্যই এখন পারা উচিত। এখন আরেকটা ছোট্ট বিষয় দেখাই, খেয়াল করে দেখো। আমরা কিন্তু এখানে অলরেডি একটা সূত্র পেয়ে গেছি কৌণিক বেগের, তাই না? সূত্রটা কীরকম ছিল, সূত্রটা ছিল হচ্ছে অনেকটা এরকম। এই যে এখানে দেখতে পাচ্ছ, কোথায় গেল, হ্যাঁ এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ ওমেগা = θ/t, এরকম একটা সূত্র আমরা পেয়েছি। এবং একই সাথে আমরা এখানে চাইলে আরেকটা সূত্র তৈরি করতে পারি, সেটা হচ্ছে ওমেগা s/r/t, তাই না? এখন দেখো আমরা এই সূত্রটাকে একটু ধরে মডিফাই করি। তাহলে চলো এটাকে যদি আমি ধরে মডিফাই করি, আমি একটু ভিন্ন কালারে তোমাকে দেখাচ্ছি। আমরা এখানে লিখতে পারি ওমেগা s/r/t। এখন এই এসটাকে আমরা চাইলে কী হিসেবে প্রকাশ করতে পারি, ডেল এস হিসেবে প্রকাশ করতে পারি। দ্যাট মিনস বৃত্তের যে চাপ আছে সেটা পরিবর্তন। আর যেটা সেটা হচ্ছে ব্যাসার্ধ হিসেবে থাক, টি যেটা সেটাকে আমরা কিন্তু চাইলে ডেলটি দিয়েও প্রকাশ করতে পারি। দ্যাট মিনস সময়ের পরিবর্তন। তার মানে তুমি এখানে এসটাকে ডেল এস দিয়েও প্রকাশ করতে পারো, টিটাকে ডেলটি দিয়েও প্রকাশ করতে পারো। তাহলে দেখো তো আমাদের এখানে কি থাকে, আমাদের এখানে থাকে হচ্ছে 1/r, এটাকে আমি আলাদা রাখলাম, এবং ডেল এস /ডেলটি এটাকে আমি আলাদা রাখলাম। এখন একটা কোশ্চেন আছে এখানে, তুমি দেখতে পাচ্ছ ডেল এস /ডেলটি এটা আসলে কী নির্দেশ করে? এটা নির্দেশ করে সময়ের সাথে কোনো একটা বৃত্তের চাপের পরিবর্তন, বা বলা যায় বৃত্তচাপটাকে একটা রৈখিক দৈর্ঘ্যের মতো কাজ করে। যখন আমরা একটা বৃত্তচাপকে খুলে ফেলবো তখন সেটা কিন্তু একটা রৈখিক সরণের মতো কাজ করবে। তো সেক্ষেত্রে আমি বলতে পারি ডেল এস /ডেলটি হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তন। আর সময়ের সাথে যে সরণের পরিবর্তনটা থাকে সেটাকে কি বলে? অবশ্যই রৈখিক বেগ বলে। তার মানে আমরা ডেল এস /ডেলটির বদলে একটা রৈখিক বেগ বসাতে পারি, আর নিচে আমরা আগের মতো করে আরকে বসাতে পারি বা ব্যাসার্ধকে বসাতে পারি। তাহলে ওমেগা v/r, এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তাহলে ভি হচ্ছে রৈখিক বেগ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এবং আর হচ্ছে কি ব্যাসার্ধ। এখন এখানে এই সূত্রটাকে আমরা আরেকভাবেও লিখতে পারি। তুমি যদি এখানে ওমেগা v/r কে নিয়ে আসো এই ফরম্যাটে, তাহলে কিন্তু কাজ করবে। দ্যাট মিনস v r × ওমেগা, এই ফরম্যাটটাও কিন্তু কাজ করে। এবং এখানে খুব ইন্টারেস্টিং একটা কথা আছে, সেটা হলো আমাদের এখানে আর যেটা সেটা তো ব্যাসার্ধ, তাই না? ওমেগা এবং ভি এরা দুজন কিন্তু ভেক্টর। তুমি দেখতে পাচ্ছ ভিও ভেক্টর, ওমেগাও ভেক্টর, আরও ভেক্টর, তিনোটাই কিন্তু ভেক্টর। কেননা আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, ভি হচ্ছে আমাদের রৈখিক বেগ সেটাও ভেক্টর, ওমেগা হচ্ছে কৌণিক বেগ সেটাও কি ওয়ান কাইন্ড অফ ভেক্টর। তো সবগুলো যদি আমাদের ভেক্টর হিসেবে কাজ করে, তার মানে আমরা শুধুমাত্র মানের ক্ষেত্রে এভাবে তাদেরকে মানে লিখতে পারবো। কিন্তু যদি আমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই, তাহলে কখনো কিন্তু আমরা এটাকে এভাবে লিখতে পারবো না। দ্যাট মিনস তুমি মনে করতে পারো ভি হচ্ছে একটা ভেক্টর, এটা = তুমি দিলে সরাসরি হচ্ছে আর, এটাও ভেক্টর, তারপর ওমেগাও এটাও ভেক্টর। বাট দুইটা ভেক্টর কিন্তু এভাবে গুণ করা যায় না, বীজগাণিতিক নিয়মে তাদেরকে গুণ করা যায় না। হয় তাদের মাঝে ডট বসে অথবা তাদের মাঝে ক্রস বসে। তার মানে ভেক্টর যেহেতু তিনোটাই, তার মানে আমাদের এখানে ডট বসতে পারে অথবা ক্রস বসতে পারে। বাট মজার বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র মানে ক্রস চিহ্নটা বসে, ডট চিহ্নটা বসে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা এটাকে সরাসরিভাবে লিখতে পারবো না। কীভাবে লিখতে পারবো আমি একটু দেখাচ্ছি, খেয়াল করে দেখো। আমি এই পার্টটা একটু মুছে দিলাম। তুমি যদি তিনটাকে ভেক্টর হিসেবে দেখো, দ্যাট মিনস ভি হচ্ছে আমাদের এখানে ভেক্টর, আমি উপরে লিখছি ভি হচ্ছে রৈখিক বেগ, এটা একটা ভেক্টর। তারপরে আর হচ্ছে ব্যাসার্ধ ভেক্টর, এবং ওমেগা হচ্ছে আমাদের এখানে কৌণিক বেগ, সেটাও কি একটা ভেক্টর।
তুমি জানো যে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে চলাচল করে তখন ওই বস্তুটার রৈখিক বেগ থাকে স্পর্শক বরাবর বা ট্যানজেন্ট বরাবর। যেমন তুমি 2 নম্বর ছবিতে দেখতে পাচ্ছ এই বিন্দুতে u1 পরিমাণ একটা রৈখিক বেগ কাজ করে, বি বিন্দুতে u2 পরিমাণ রৈখিক বেগ কাজ করে, এবং তারা কিন্তু সরাসরি এই স্পর্শক বরাবর কাজ করছে, এরা কিন্তু অন্য কোনোভাবে কাজ করছে না। আবার তুমি দেখতে পাচ্ছ যখন আমরা কৌণিক বেগ নিয়ে কাজ করছি তারা কিন্তু একদম ওই তলের উপর লম্বভাবে কাজ করছে। দ্যাট মিনস যে তলের মধ্যে আমাদের 2D মোশন বা বৃত্তাকার গতি ঘুরে বা দ্বিমাত্রিক বৃত্তাকার গতি হয় তার সাথে একদম লম্বভাবে কিন্তু আমাদের ওমেগা বা কৌণিক বেগ কাজ করে। তাহলে দেখো তো, আমি যদি এই চাকতির মধ্যে যে কোনো একটা পয়েন্ট নিই, কথার কথা এদিকে আমি যদি একটা পয়েন্ট নিই, তাহলে এই পয়েন্ট বরাবর আমাদের এখানে রৈখিক বেগ কোন দিকে যাবে? অবশ্যই স্পর্শক বরাবর কাজ করবে। তার মানে এটা হচ্ছে কি আমাদের এখানে রৈখিক বেগ, এবং সেই রৈখিক বেগের সাথে তুমি দেখতে পাচ্ছ সরাসরি লম্বভাবে আমাদের এখানে কৌণিক বেগটা কাজ করে। আবার আমরা কিন্তু আরেকটা ব্যাপার জানি, সেটা হচ্ছে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর জন্য ব্যাসার্ধ ভেক্টরটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে। তো তুমি দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের সেই কেন্দ্র, এবং ব্যাসার্ধ ভেক্টরটা কিন্তু একদম প্রান্তের দিকে এভাবে কাজ করবে। তাহলে এই যদি আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর, তাহলে খেয়াল করে দেখো আমরা এখানে ব্যাসার্ধ ভেক্টর আর এর সাথে কৌণিক যে বেগটা আছে তার একটা তল কল্পনা করতে পারি, দ্যাট মিনস একটা প্লেন কল্পনা করতে পারি। তাহলে তল বা প্লেনটা আসলে দেখতে কেমন হবে? তুমি জাস্ট এই বরাবর একটা লম্ব টেনে ফেলো যেখানে আমাদের রৈখিক বেগ ভি ছিল, এবং এটাকে তুমি আরেকটু উপরে উঠিয়ে ওমেগা বরাবর একটা তল এঁকে পেলাও। তাহলে তুমি যদি তলটা দেখতে না পাও তাহলে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সেই তল। এখন আমরা এই তলটা কেন আঁকবো? এটা আঁকার মেইন রিজনটা হচ্ছে আমরা এখন চাচ্ছি কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যে সম্পর্কটা আছে, ভেক্টরের সম্পর্ক, সেটা কেমন হবে বের করার জন্য। তাহলে এটা যদি আমাদের তল হয়, তুমি দেখতে পাচ্ছ এই তল বরাবর কিন্তু দুইটা ভেক্টর কাজ করে, একটা হচ্ছে ওমেগা ভেক্টর কাজ করে, আর একটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর আর কাজ করে, এবং ওমেগা এবং আর এর মাঝখানে কিন্তু 90 ডিগ্রি কোণ কাজ করে। তাহলে আমি একটা জিনিস লিখতে পারি, এখানে হচ্ছে আর এবং ওমেগা, এদের মাঝে কিন্তু 90 ডিগ্রি কোণ কাজ করে। তুমি তলের দিকে দেখলে বুঝতে পারবে যে একটা আরেকটার উপর লম্বভাবে রয়েছে। এখন আমি যদি খেয়াল করে দেখো ভালো করে, আমাদের আর এর দিকটা কিন্তু প্রান্তের দিকে, ওমেগার দিকটা কিন্তু সরাসরি উপরের দিকে, এবং রৈখিক বেগ ভি যেটা সেটার দিকটা কিন্তু স্পর্শক বরাবর বাইরের দিকে। এখন তোমরা কিন্তু ভেক্টরের ক্রস গুণফল শিখেছ। ক্রস গুণফলটা কীরকম ছিল? যে আমি যদি দুইটা ভেক্টরকে ক্রস করি, দ্যাট মিনস এ ক্রস যদি বি করি, তাহলে আমরা এখানে নতুন একটা ভেক্টর পাবো, সেটা হচ্ছে সি ভেক্টর। এবং এ থেকে শুরু করে বি এর দিকে আমি যদি আমার হাতের ডান হাতের যে আঙ্গুলগুলো আছে সেগুলোকে যদি ঘোরাই, তাহলে আমাদের যেই থাম বা বৃদ্ধাঙ্গুল আছে সেটা কিন্তু ওই গুণফল বা সি এর দিক নির্দেশ করে। যেমন জিনিসটা এরকম, ধরো এটা ছিল আমাদের এ ভেক্টর আর এটা ছিল ধরো বি ভেক্টর। তাহলে এ থেকে আমি যখন বিতে আমাদের হাতটাকে ঘোরাবো, তখন লম্ব বরাবর উপরের দিকে আমাদের থাম বা সি ভেক্টরের দিকটা কাজ করবে, বা বলা যায় আমাদের বৃদ্ধাঙ্গুলটা তখন কি করবে? লব্ধি ভেক্টরের দিকটাকে প্রকাশ করবে। ঠিক এখানেও কিন্তু সেম কাহিনী। তুমি যদি ওমেগা থেকে আরের দিকে তোমার হাতটাকে ঘোরাও, সেটা হচ্ছে হাতের 4টা আঙ্গুলকে যদি ঘোরাও, আমি একটু দেখাচ্ছি। তুমি জাস্ট ওমেগা থেকে আরের দিকে এভাবে তোমার হাতের 4টা আঙ্গুল ঘোরাবে, ঘোরালে দেখবে তোমার হাতের যে থাম বা বৃদ্ধাঙ্গুল আছে সেটা কিন্তু সরাসরি আমাদের এখানে রৈখিক বেগ বরাবর কাজ করবে। তার মানে একটা বিষয় ক্লিয়ার, আমাদের এখানে প্রথমে ক্রস গুণফলের ক্ষেত্রে ওমেগা থাকবে, তারপরে আর থাকবে, এবং ওমেগা আর আরকে যদি ক্রস গুণফল করি তবেই আমরা এখানে রৈখিক বেগ বা ভিকে পাবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের এখানে ভি যেটা বা রৈখিক বেগ যেটা, এটাকে আমি যদি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাহলে সেটা হবে কি? প্রথমে আমরা ওমেগা ভেক্টর বসাবো, তারপর আমরা ক্রস গুণফল করব আর ভেক্টরের সাথে। তো এখান থেকে আসলে আমাদের এখানে সূত্রটা এসেছে। তাহলে মনে রাখতে হবে, আমরা যদি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা এটা ইউজ করি, এটা শুধুমাত্র মানের জন্য ইউজ করব, কিন্তু আমরা যখন ভেক্টর নিয়ে কাজ করব তখন অবশ্যই ভি ইজ ইকুয়াল টু ওমেগা ক্রস আর এটাকে ইউজ করব। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা ভেক্টর একে অপরের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে। তার মানে আর এর সাথে যেমন ওমেগা 90 ডিগ্রি কোণ করে আছে, ভি এর সাথে কিন্তু আমাদের ওমেগাটা 90 ডিগ্রি কোণ করে আছে। ফাইনালি আমাদের ভি এর সাথে আর এটাও কিন্তু 90 ডিগ্রি কোণ করে আছে। তার মানে আমরা এখানে 3টা সম্পর্ক পাশাপাশি লিখি। একটা সম্পর্ক হচ্ছে কি, আমাদের এখানে রৈখিক বেগ এবং কৌণিক বেগ এরা একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তারপর আমাদের এখানে কৌণিক বেগ এবং ব্যাসার্ধ ভেক্টর যেটা, এটাও কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। এবং ফাইনালি আমাদের এখানে রৈখিক বেগ এবং ব্যাসার্ধ ভেক্টর এরাও কিন্তু একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে যখন আমাদের 3টা ভেক্টরই একে অপরের সাপেক্ষে 90 ডিগ্রি কোণ করে থাকবে, তখন আমি বলতে পারি এখানে আসলে ভেক্টরের ক্রস গুণফলটা ইউজ করা হয়। এবং এই ক্রস গুণফল হিসাবে তুমি দেখতে পাচ্ছ সত্যিকার অর্থেই কিন্তু আমরা যদি ওমেগার দিক থেকে আরের দিকে যাই তবে আমরা
ভেক্টর ভি যেটা আছে বা রৈখিক বেগ যেটা আছে সেটার দিকটাকে পেয়ে যাব। তো এই হচ্ছে আমাদের এখানে দিক বের করার সিস্টেম, এবং তোমরা এখান থেকে দুইটা সূত্র পাচ্ছ। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, এটাকে এভাবেও লিখতে পারো, অথবা তোমরা এটাকে চাইলে ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর এভাবেও লিখতে পারো। যেভাবে খুশি লিখতে পারো, কোনো সমস্যা নেই, কেননা এদের দুজন আসলে মানকে নির্দেশ করে, বা এই দুটো সূত্রের মাধ্যমে আমরা আসলে মানকে আইডেন্টিফাই করি। মানে তুমি এখানে ভি আর ওমেগা এদের মান বসিয়ে এই সূত্রটা লিখতে পারো। বাট তুমি যখন ভেক্টর নিয়ে কাজ করবে তখন অবশ্যই তোমাকে এই সূত্রটা মেনটেন করতে হবে। তুমি এখানে প্রথমে আর দিলে তারপরে ওমেগা দিলে তাহলে কিন্তু হবে না। ভেক্টরের জন্য অবশ্যই এই সূত্রটা কাজ করবে, আর যখন তুমি মান নিয়ে কাজ করবে তখন আমাদের এই দুটো সূত্র কাজ করবে। তারপরে আমরা দেখব সমকৌণিক বেগ নিয়ে বা ইউনিফর্ম সার্কুলার মোশন নিয়ে, যেটাকে আমরা সংক্ষেপে ইউনিফর্ম সার্কুলার মোশন বলে থাকি, দ্যাট মিনস ইউসিএম বলে থাকি। তো সমকৌণিক বেগ মানে হচ্ছে কি, যদি প্রতি একক সময়ে একই পরিমাণ কৌণিক সরণ ঘটায় কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু, তাহলে সেই গতিটাকে আমরা বলি সমকৌণিক বেগ বা ইউনিফর্ম সার্কুলার মোশন। যেমন আমি তোমাদেরকে একটু দেখাই, খেয়াল করে দেখো, আমাদের এখানে কেন্দ্র হচ্ছে ধরো সি, কেন্দ্রের সাপেক্ষে আমাদের এখানে একটা বস্তু এই বিন্দুতে বসে আছে, তাহলে এটা হচ্ছে এই বিন্দু। এখন সে যদি সমকৌণিক বেগে ঘুরে তাহলে অবশ্যই তার একটা নির্দিষ্ট সমকৌণিক বেগ থাকবে, যেটাকে আমরা ধরতে পারি ওমেগা। তাহলে ওমেগা হচ্ছে এমন একটা মান যেখানে প্রতি একক সময় কৌণিক সরণের মানটা সেম থাকবে। মানে বিষয়টা এরকম, আমি একটু দেখাই। ধরো 1 সেকেন্ড পরিমাণ সময় নিলাম আমি, এই 1 সেকেন্ড পরিমাণ সময় তুমি ধরো 5 ডিগ্রি পরিমাণ আমাদের কৌণিক সরণ অতিক্রম করলো এই বস্তুটা। আমি যদি 2 সেকেন্ড পরিমাণ সময় নিই তাহলে 2 সেকেন্ড পরিমাণ সময় আমি ধরলাম 10 ডিগ্রি পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করলো। আমি যদি 3 সেকেন্ড পরিমাণ সময় নিই তাহলে 3 সেকেন্ডে আমি দেখতে পেলাম সে হচ্ছে 15 ডিগ্রি পরিমাণ কৌণিক সরণ অতিক্রম করলো। তাহলে দেখতে পাচ্ছি এখানে প্রতি একক সময় বা প্রতি 1 সেকেন্ডে সে কিন্তু 5 ডিগ্রি করে করে তার মানটা বাড়াচ্ছে বা তার কৌণিক সরণটাকে বাড়াচ্ছে। তার মানে প্রতি একক সময় কিন্তু তার যে কৌণিক সরণের মান সেটা কিন্তু একই হারে বাড়ছে মানে হচ্ছে একই রকম থাকছে আর কি। তার মানে এই ধরনের বেগটাকে আমরা বলতে পারি সমকৌণিক বেগ। এবং সমকৌণিক বেগের জন্য তোমরা আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হচ্ছে সময়ের সাথে কৌণিক বেগের মানের পরিবর্তনটা শূন্য থাকে। যেমন ওমেগা হচ্ছে কি কৌণিক বেগ, এবং আমি যদি সময় সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করি, দ্যাট মিনস ডি ডিটি যদি করি, তাহলে দেখতে পাচ্ছ সময়ের সাথে আমাদের কৌণিক বেগের একটা পরিবর্তনকে এটা প্রকাশ করে। তাহলে ডি ডিটি অফ ওমেগা এটা যখন আমাদের শূন্য হবে তখন আমি বলতে পারবো এটা হচ্ছে একটা সমকৌণিক বেগ। কেননা সময়ের সাথে যদি আমাদের কৌণিক বেগের পরিবর্তন নাই ঘটে তবেই তো আমাদের ডি ডিটি অফ ওমেগা 0 হবে, তাই না? তার মানে সমকৌণিক বেগের জন্য আমাদের মেইন যে শর্ত বা বলা যায় মেইন যেই কন্ডিশন সেটা হচ্ছে এটা, যে ডি ডিটি অফ ওমেগা ইজ ইকুয়াল টু 0 থাকবে। এখন এখানে আরেকটি বিষয় আছে, সেটা হলো আমাদের রৈখিক বেগের কী হবে। খেয়াল করে দেখতে পাচ্ছি এটা কিন্তু আমাদের একটা রৈখিক বেগ, v1 পরিমাণ রৈখিক বেগ আমি ধরলাম। মজার বিষয় হচ্ছে যখন কোনো একটা বস্তু কোনো একটা বৃত্তাকার পথে ঘোরে তখন তার ব্যাসার্ধ যদি আমি বাড়াতে থাকি আস্তে আস্তে কেন্দ্র থেকে, বা কেন্দ্র থেকে যদি তার দূরত্ব বাড়াতে থাকি এবং তাকে যদি আমি সমকৌণিক বেগে গতিশীল রাখতে চাই, তারপর তার যেই রৈখিক বেগটা আছে সেটা কিন্তু সেম থাকতে পারবে না। যেমন আমি যদি আমাদের এখানে এ নামক বিন্দুটাকে সরিয়ে বি নামক বিন্দুতে নিয়ে যাই, দ্যাট মিনস এই জায়গাটাতে যদি আমি এখন বি নামক বিন্দুটা নিয়ে যাই যেটা হচ্ছে কেন্দ্র থেকে আরেকটু দূরে, তখন কিন্তু আমাদের এখানে কৌণিক বেগ ওমেগাই কাজ করবে, বাট আমাদের এখানে নতুন একটা রৈখিক বেগ কাজ করবে, সেটা হবে আগেকার রৈখিক বেগের চেয়ে বড়। আবার আমি যদি এটাকে সরিয়ে আরেকটু দূরে নিয়ে যাই, দ্যাট মিনস ধরো আমি এখন সি বিন্দুতে বস্তুটাকে নিয়ে গেলাম, সি না আমি এটাকে একটা কাজ করি ডি বিন্দুতে, যেহেতু সি হচ্ছে আমাদের কেন্দ্র, ডি বিন্দুটা কি কেন্দ্র থেকে অনেক দূরে, তো সেখানেও কিন্তু আমাদের কৌণিক বেগটা ওমেগা যা আছে তাই থাকবে, বাট রৈখিক বেগ যেটা আছে সেটা হচ্ছে v3, তার মানটা কিন্তু অনেক বেড়ে যাবে। তার মানে আমাদের এখানে দেখতে পাচ্ছ যে বৃত্তের কেন্দ্র থেকে আমি যতই দূরবর্তী স্থানে কোনো একটা বস্তুকে নিয়ে যাব ততই কিন্তু আমাদের এখানে রৈখিক যেই বেগটা আছে তার মানটা বাড়বে, কিন্তু কৌণিক বেগের যে মানটা আছে সেটা কিন্তু সমান থাকবে। যদি আমরা সমান রাখতে চাই তাহলে সেটাই হচ্ছে কি সমকৌণিক বেগ। তার মানে সমকৌণিক বেগ হওয়ার জন্য কিন্তু আমাদের রৈখিক বেগটা যে সবসময় কনস্ট্যান্ট থাকবে এমন কোনো কথা নেই, আমাদের রৈখিক বেগটাকে অবশ্যই পরিবর্তন হতে হবে। তাহলে আমরা এখানে একটা সম্পর্ক তৈরি করতে পারি, সেটা হচ্ছে v1 হচ্ছে আমাদের প্রথম রৈখিক বেগ, যেটা হচ্ছে সবচেয়ে কাছে যখন ছিল বস্তুটা তখন এর মানটা কিন্তু কম, কার তুলনা কম, v2 এর চেয়ে কম, এর মান আবার আরও কম v3 এর চেয়ে। তো আমি এখানে v1 v2 v3 দ্বারা যাদেরকে বোঝাচ্ছি এগুলো কিন্তু বেগের মান, এরা কিন্তু সরাসরি বেগ না, এরা কিন্তু ভেক্টর না, স্রেফ এরা হচ্ছে বেগের মান হিসেবে কাজ করে। বাট আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে যে প্রত্যেকটা ক্ষেত্রে যে ওমেগা ছিল সেই ওমেগার মানটা কিন্তু সমান। তার মানে তোমরা বলতে পারো যে যখন আমরা সমকৌণিক বেগে কোনো একটা বস্তুকে ঘোরাবো কোনো একটা বৃত্তাকার পথে, তখন কেন্দ্র থেকে যতই দূরে যাব ততই কিন্তু আমাদের এখানে রৈখিক বেগের যে মানটা আছে সেটা বাড়তে থাকবে।
এখন এই ব্যাপারটাকে আমি যদি একটা অ্যানিমেশনের মাধ্যমে দেখাই তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে। তো তুমি ধরে নাও প্রথমে বস্তুটার অবস্থান ছিল এই বিন্দুতে, তারপর আমি বস্তুটাকে সরিয়ে বি বিন্দুতে নিয়ে গেছি। তাহলে এই বিন্দুতে থাকা অবস্থায় এবং বি বিন্দুতে থাকা অবস্থায় আমি দেখতে পাচ্ছি দুটো ক্ষেত্রে কিন্তু তার ওমেগা পরিমাণ সমকোণিক বেগ ছিল। তার মানে এই বিন্দুতেও তার বেগ ছিল হচ্ছে ওমেগা, বি বিন্দুতেও তো তার বেগ ছিল ওমেগা। কিন্তু এই দুটো বিন্দুতে আমি দেখতে পাচ্ছি কেন্দ্র সি থেকে তাদের অবস্থান কি ভিন্ন ভিন্ন। তার মানে এই বিন্দুটা হচ্ছে কেন্দ্র থেকে খুব কাছে, এই জন্য সেই ক্ষেত্রে তার যেই রৈখিক বেগটা ছিল সেটা কিন্তু কম। তুমি তীর চিহ্নটা দেখো, তীর চিহ্নটা কিন্তু ছোট্ট একটা তীর। আবার বি বিন্দুটা হচ্ছে দূরে, তার জন্য কিন্তু রৈখিক বেগটা বেশি। এবং এখানে আমরা কিন্তু রৈখিক বেগের মানকে নির্দেশ করেছি। এখন এই কনসেপ্টটা আমি তোমাদেরকে অন্যভাবে দেখাই, খেয়াল করে দেখো। আমরা এখানে একটা জিনিস এঁকেছি, তোমাদেরকে আমি একটু বোঝাচ্ছি। তুমি ধরে নাও, আচ্ছা আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে এই বিন্দু বরাবর নিচে এখানে আমাদের একটা কেন্দ্র আছে যেটাকে আমি সি ধরলাম। তাহলে আমি কেন্দ্রকে কেন্দ্র করে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘোরাবো। তাহলে এ থেকে শুরু করে আমি যদি সি বিন্দু পর্যন্ত একটা দাগ টানি তাহলে এটা কি হবে, ব্যাসার্ধ আর হিসেবে কাজ করবে। এবং আমাদের এই বিন্দুতে থাকা অবস্থায় যে বস্তুটা ঘুরছে সে কিন্তু অবশ্যই এরকম একটা ঘূর্ণন পথ তৈরি করবে, তাই না? তো আমি ধরে নিলাম এই বিন্দুতে তার একটা অবশ্যই রৈখিক বেগ কাজ করবে এবং রৈখিক বেগের যে দিকটা হবে সেটা অবশ্যই পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে। এবং আমি একটা কাজ করি, মান ধরে নিই। তুমি ধরো এই বিন্দুতে আমাদের রৈখিক বেগের মানটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাই যদি হয় তাহলে সি হচ্ছে কি আমাদের এখানে কেন্দ্র। তাহলে সি বিন্দু সাপেক্ষে আমরা যদি এই বিন্দুর দিকে তাকাই তাহলে অবশ্যই এখানে একটা কৌণিক বেগ কাজ করবে। আর আমরা যদি এখানে এই বিন্দুতে থাকা অবস্থায় কৌণিক বেগটা বের করতে চাই তাহলে আমরা একটা সূত্র ইউজ করতে পারবো, যেটা তোমরা অলরেডি দেখেছো। তাহলে আমাদের সূত্রটা কী ছিল? আমাদের সূত্রটা ছিল হচ্ছে, আমি একটু নিচে লিখি, দেখো, ওমেগা অফ এ আমরা বের করবো। দ্যাট মিনস এই বিন্দুতে ওই বস্তুটার কৌণিক বেগ বের করব। তাহলে এটা সূত্র ছিল ভি ডিভাইড বাই আর, তাই না? এবং এখানে সূত্রটাকে তোমরা ভি লম্ব দিতে পারো, কেননা ভি সবসময় লম্ব হিসেবে থাকে আর এর সাপেক্ষে। তাহলে এই বিন্দুতে আমি দেখতে পাচ্ছি রৈখিক বেগটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে 10 উপরে দিব। আর এখানে যেহেতু সি থেকে শুরু করে এই টোটালটা যেহেতু একটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ হিসেবে কাজ করে, তার মানে আর এর মানটা হবে এখানে সরাসরি 4। আচ্ছা আমি এখানে 4 দিইনি, আসলে আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 4 মিটার। কথার কথা ধরে নাও 4 মিটার হচ্ছে আমাদের এখানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। বাকি জিনিস ভুলে যাও, জাস্ট এ এবং সি বিন্দুর দিকে তাকাও। তো তাই যদি হয় আমি দেখতে পাচ্ছি এখানে কত হয়, 2.5 রেডিয়ান। রেডিয়ান না, হ্যাঁ রেডিয়ানে তো হওয়ার কথা, রাইট? যেহেতু ভি ডিভাইড বাই আর করলে আমরা রেডিয়ান পার সেকেন্ড পাবো, তো এটা হবে হচ্ছে 2.5 রেডিয়ান পার সেকেন্ড। দ্যাট মিনস এটা হচ্ছে কৌণিক বেগের মান যখন এই বিন্দুতে বস্তুটা থাকে। এখন আমাদের বস্তুটাকে আমরা বি বিন্দুতে নিয়ে গেছি। বি বিন্দু মানে হচ্ছে কি অনেক দূরে। তার মানে আমাদের এখানে কেন্দ্র থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত যদি একটা রেখা টানি সেটা হচ্ছে কি কেন্দ্র থেকে শুরু করে বি বিন্দুর দূরত্ব। তো আমি ধরে নিলাম এই বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্বটা এটা হচ্ছে কত ধরা যায়, আমি সহজ করে ধরি। ধরো এ থেকে শুরু করে বি বিন্দুর যে দূরত্ব এটাকে আমরা 3 মিটার ধরি। তাহলে এটা যদি 3 মিটার হয়, এ থেকে শুরু করে সি যদি 4 মিটার হয়, তাহলে সি থেকে শুরু করে বি অবশ্যই 5 মিটার হবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। এবং একই সাথে সমকোণী ত্রিভুজের জন্য তোমরা যদি একটু হিসাব করে দেখো তাহলে তুমি সি কোণটাকে পাবে হচ্ছে 37 ডিগ্রি। এটা হচ্ছে তোমরা হিসাব করে বের করতে পারো তোমাদের ইচ্ছা, ত্রিকোণমিতি ইউজ করে। আর সি বিন্দুটা যদি হয় 37 ডিগ্রি তাহলে বি বিন্দুটা অবশ্যই হবে কত, 53 ডিগ্রি হওয়ার কথা, 53 ডিগ্রি হবে। এগুলো আসলে আমরা করতে করতে অভ্যস্ত, তো তোমরা চাইলে এরকম হিসাব করে বের করতে পারো। তো যাই হোক, আমরা এখানে একটা কেস দেখলাম যেখানে সি বিন্দুর সাপেক্ষে আমরা এখন বি বিন্দুতে বেগ বের করব। খেয়াল করো তো যে সি বিন্দুটাকে কেন্দ্র করে কিন্তু আমাদের এখানে বস্তুটা ঘুরছে। এক সময় সে এই বিন্দুতে ছিল, আরেক সময় সে বি বিন্দুতে চলে গেছে। এই বিন্দুতে যখন সে ছিল তখন তার যে বৃত্তাকার গতিপথ সেটা কিন্তু ছোট ছিল, তাই না? আমি একটু দেখাচ্ছি। এই বিন্দুকে কেন্দ্র করে যখন সে ঘুরতো, মানে সিকে কেন্দ্র করে, তখন তার বৃত্তাকার পথ ছিল অনেকটা এরকম। বাট যখন সে বি বিন্দুতে চলে যাবে, তার মানে বি বিন্দু বরাবর তার কিন্তু অন্য একটা বৃত্তাকার পথ কাজ করবে। আমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে। তার মানে বি বিন্দুতে তার বৃত্তাকার পথটা এরকম, এই বিন্দুতে তার বৃত্তাকার পথটা কিন্তু অন্যরকম। তার মানে এ থেকে তার বি বিন্দুর যে দূরত্বটা সেটা কিন্তু বেশি। যদি বেশি হয় তাহলে আমরা বলতে পারি এই বিন্দুতে তার রৈখিক বেগের মানটা কিন্তু কম এবং বি বিন্দুতে তার রৈখিক বেগের যে মানটা হবে সেটা অবশ্যই বেশি হবে। তো এটা আমরা এখন প্রমাণ করার চেষ্টা করব। তাহলে এই জিনিসগুলো মুছে দিচ্ছি, তোমরা এখন বি বিন্দুর দিকে একটু ফোকাস করো। তাহলে বি বিন্দুতে যেহেতু আমাদের এখন বস্তুটা রয়েছে, তাহলে বি বিন্দু বরাবর অবশ্যই বস্তুটার যেই রৈখিক বেগ কাজ করবে সেটা হচ্ছে স্পর্শক বরাবর কাজ করবে। স্পর্শকটা কোন বরাবর হবে? অবশ্যই এরকমভাবে কোন একটা স্পর্শক কাজ করবে, যেহেতু বি বিন্দুটার মধ্যে এখন বস্তুটা বসে আছে। তাই যদি হয় আমি দেখতে পাচ্ছি বি বিন্দু থেকে সামনের দিকে একটা বেগ কাজ করে যেটা ছিল 10
মিটার পার সেকেন্ড বেগ, কেননা এটা একটা রৈখিক বেগ, এটাও সবসময় পজিটিভ এক্স অক্ষ বরাবর কাজ করবে। তাহলে আমি যেহেতু দেখতে পাচ্ছি সি বিন্দুতে একটা কোণ 37 ডিগ্রি, সেম পরিমাণ কোণ কিন্তু এখানেও কাজ করবে। দ্যাট মিনস এক্স অক্ষ এবং বি বিন্দুর মাঝখানে আমাদের এখানে 37 ডিগ্রি কোণ কাজ করবে। এবং আমরা এই যে এখানে আমাদের বেগের একটা উপাংশ দেখতে পাচ্ছি, তুমি যেটাকে ধরতে পারো V1, সেটা কিন্তু 37 ডিগ্রি বরাবর কাজ করে। এবং আরেকটা উপাংশ কিন্তু সরাসরি লম্ব বরাবর কাজ করবে, তাই না? লম্ব মানে হচ্ছে কি, আমাদের এখানে এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ সি থেকে শুরু করে বি পয়েন্ট, এই বি পয়েন্ট বরাবর এরকমভাবে এটা কাজ করবে। তাহলে এই বরাবর আমাদের বেগের আরেকটা উপাংশ V2 কাজ করবে। তো আমি এখন এখানে কি করব, বেগের উপাংশগুলো বের করব। V1 পরিমাণ বেগের উপাংশ যদি বের করতে চাও, তাহলে আমরা কি করতে পারি, আমরা সিম্পলি 10 cos 37 ডিগ্রি দিতে পারি। এবং 10 cos 37 ডিগ্রি এটা সত্যিকার অর্থে কিন্তু স্পর্শক বরাবর কাজ করবে। কেন স্পর্শক বরাবর কাজ করবে আমি একটু বলি, আমি আবারও তোমাদেরকে হাইলাইটার দিয়ে দেখাচ্ছি। তুমি ধরো আমাদের এখানে সি বিন্দুর সাপেক্ষে বস্তুটা এখন বি বিন্দুতে ঘুরছে, তাহলে বি বিন্দুতে যদি সে ঘুরে, তাহলে অবশ্যই বি বিন্দু থেকে শুরু করে এরকম একটা বৃত্তাকার পথ সে অতিক্রম করবে। তাহলে এরকম যদি একটা বৃত্তাকার পথ সে অতিক্রম করে, তাহলে অবশ্যই বি বিন্দুতে তার স্পর্শক বরাবর V1 পরিমাণ বেগ কাজ করবে। আর একটু আগে সে এই বিন্দুতে ছিল, তার মানে এই বিন্দুতে সে একটা এরকম বৃত্তাকার পথ কাজ করবে। তাহলে দেখতে পাচ্ছ এই বিন্দুতে আমাদের কৌণিক বেগ একরকম, বি বিন্দুতে না, এই বিন্দুতে রৈখিক বেগ একরকম, আর বি বিন্দুতে রৈখিক বেগ আরেক রকম। বি বিন্দুর জন্য রৈখিক বেগ শুধুমাত্র V1 কাজ করবে, অন্য কেউ কিন্তু কাজ করবে না, কেননা রৈখিক বেগ সবসময় স্পর্শক বরাবর কাজ করে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমরা এখন আরেকটা জিনিস দেখব, সেটা হলো, খেয়াল করে দেখো, তুমি যদি V1 এর মানটা বের করো, সেটা কিন্তু 10 cos 37 ডিগ্রি, এবং 10 cos 37 ডিগ্রির যে মানটা, সেটা কিন্তু আসলে 10 এর চেয়েও কম হবে, তাই না? তাই তো হওয়ার কথা। তাহলে দেখতে পাচ্ছ যে আমরা যদি দূরত্বটা বাড়িয়ে ফেলি, এ থেকে শুরু করে যদি বি বিন্দুতে আমরা দূরত্বটা বাড়াই কেন্দ্র থেকে শুরু করে, তাহলে অবশ্যই আমাদের এখানে কিন্তু রৈখিক বেগের মানটাও বেড়ে যাচ্ছে। আচ্ছা, রৈখিক বেগের মানটা আসলে বাড়ছে নাকি বাড়ছে না আমরা তো জানি না। আমরা একটা কাজ করি, আমরা এখানে কৌণিক বেগের মানটা বের করি। দেখো, কৌণিক বেগটা হচ্ছে ওমেগা অফ বি। তো ওমেগা অফ বি যদি আমি বের করার চেষ্টা করি, তাহলে দেখি কত আসে। আমি দেখতে পাচ্ছি উপরে বসবে হচ্ছে আমাদের ভি অফ লম্ব ডিভাইড বাই নিচে বসবে হচ্ছে আর, এবং এখানে একটা টুইস্ট কাজ করবে, কারণ আমাদের এখানে আর এর মানটাও পরিবর্তন হয়েছে, ভি লম্ব যেটা সেটাও পরিবর্তন হয়েছে। তাহলে উপরে বসবে হচ্ছে 10 cos 37 ডিগ্রি, আর নিচে বসবে হচ্ছে আর কত, আর হচ্ছে সি থেকে শুরু করে বি এর দূরত্ব, দ্যাট মিনস 5 মিটার এটা। তাহলে এটা যদি আমি হিসাব করি, তাহলে আমি এখানে পাচ্ছি 1.6 রেডিয়ান পার সেকেন্ড। তার মানে দেখতে পাচ্ছ যে আমাদের যদি আমি রৈখিক বেগটাকে কমিয়ে ফেলি, 10 cos 37 ডিগ্রি কি অবশ্যই কমে গেছে, তখন আমাদের কিন্তু কৌণিক বেগের মানটা কি আরও বেশি পরিমাণ কমে যাবে। তার মানে 2.5 রেডিয়ান পার সেকেন্ড এটা এক ধরনের কৌণিক বেগ যার মান বেশি, আবার 1.6 রেডিয়ান পার সেকেন্ড এটা কিন্তু কম পরিমাণ কৌণিক বেগ। তাহলে এখান থেকে আমরা কিন্তু একটা সিদ্ধান্ত আসতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে কি, যে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি কখনো রৈখিক বেগের মানটা কমিয়ে ফেলি, দ্যাট মিনস আমাদের এখানে ভিএ যে বেগটা ছিল 10 মিটার পার সেকেন্ড, তার চেয়ে কিন্তু V1 এর মানটা অবশ্যই কম, এবং কম বলেই কিন্তু আমরা এখানে যেই ওমেগাটা পাচ্ছি বা কৌণিক বেগটা পাচ্ছি, এটার মানও কি কমে গেছে। তাহলে আমরা বলতে পারি যে যদি আমরা সমকৌণিক বেগটাকে মেনটেন রাখতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে বৃত্তের কেন্দ্র থেকে যত দূরবর্তী অবস্থানে যাব, ওই অবস্থানে গিয়ে আমাদের রৈখিক বেগের মানটা বাড়াতে হবে, কমালে হবে না। আমরা যদি রৈখিক বেগের মানটা কমিয়ে ফেলি, তাহলে কিন্তু কখনোই আমরা সমকৌণিক বেগ পাবো না। এখানে আমাদের এই বিন্দুতে কিন্তু কৌণিক বেগ ছিল 2.5 রেডিয়ান পার সেকেন্ড। এখন আমি যদি বি বিন্দুতেও 2.5 পার সেকেন্ড মানে 2.5 রেডিয়ান পার সেকেন্ড যদি রাখতে চাই, তাহলে অবশ্যই আমাকে বি বিন্দু বরাবর স্পর্শকের যে বেগটা আছে V1, এটাকে বাড়াতে হবে 10 এর চেয়ে বেশি, দ্যাট মিনস ভি এর চেয়ে বেশি বাড়াতে হবে। তাহলে আমাদের এখানে কন্ডিশনটা হচ্ছে কি, যদি আমি ওমেগাটাকে সেম রাখতে চাই বা একই রকম রাখতে চাই বা সমকৌণিক বেগ হিসেবে রাখতে চাই, তাহলে কেন্দ্র থেকে যতই দূরবর্তী অবস্থানে যাব, আমাদের রৈখিক বেগের মানটা বাড়াতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে V1 এর মানটা অবশ্যই ভি এর চেয়ে বেশি হতে হবে। বাট এখানে যেহেতু V1 এর মানটা ভি এর চেয়ে কম হয়ে গেছে, তুমি একটু হিসাব করে দেখতে পারো, এটার মান কিন্তু কম আসে, 10 এর চেয়ে কম আসে। সেজন্য বলতে পারি এটা যেহেতু ভি এর চেয়ে কমে গেছে, তাই আমাদের এখানে কৌণিক বেগ যেটা সেটাও কিন্তু কমে গেছে। তো এই হচ্ছে মেইন প্রসেস। এখান থেকে আমরা দারুণ একটা সিদ্ধান্ত জানতে পারলাম। তারপরে তোমাদেরকে একটা দারুণ অ্যানিমেশন দেখাবো, একটা না দুইটা দেখাবো। খেয়াল করে দেখো, আমরা এখানে এমন একটা বস্তু দেখতে পাচ্ছি, মানে বস্তুটা যদি দুইটা ভিন্ন অবস্থানে থাকে, তাহলে ভিন্ন অবস্থানে থাকা অবস্থায় তাদের যে ওমেগা বা কৌণিক বেগ সেটা কিন্তু সমান। তাহলে একটু খেয়াল করে দেখো তো, আমরা এখানে দুইটা বস্তুর
অবস্থানের নাম দিলাম। ধরো একটা অবস্থান হচ্ছে এ, আরেকটা অবস্থান হচ্ছে আমাদের এখানে বি, এবং এই দুটো ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ তারা সমকোণিক বেগে যাচ্ছে, বাট তাদের রৈখিক বেগটা হচ্ছে কি সম্পূর্ণ ডিফারেন্ট। তো তাই যদি হয়ে থাকে আমরা কিন্তু একটা সূত্র মোটামুটি জানি। সূত্রটা কী ছিল? সূত্রটা ছিল হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা, তাই না? এরকম একটা সূত্র ছিল। তো আমরা এই দুটো অবস্থানের জন্য দেখতে পাচ্ছি আমাদের ওমেগার মানটা কি সম্পূর্ণভাবে সমান। ওমেগা যদি সমান হয় আমি কিন্তু পরের লাইনে লিখতে পারি ওমেগা ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর, তাই না? তাই তো লিখতে পারি। তাহলে যেহেতু দুইটা বস্তুর জন্য মানে দুইটা অবস্থানের জন্য ওমেগা আমার সমান, তার মানে দুইটা অবস্থানের জন্য অবশ্যই ভি এবং আর এই দুটো ভিন্ন। তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট এখানে আমাদের আর1 কাজ করছে, আর এই টোটালটা জুড়ে আমাদের ধরো আর2 কাজ করছে। তাই যদি হয় আমাদের এখানে অবস্থা, তাহলে চলো আমরা এটাকে একটু মডিফাই করতে পারি। কীভাবে মডিফাই করতে পারি? আমরা লিখতে পারি ভি1 ডিভাইড বাই আর1 এটার মানে যা, ভি2 ডিভাইড বাই আর2 এটার মানে কি তা। কীভাবে লিখলাম বলি। যেহেতু তুমি এখানে দুইটা অবস্থান দেখতে পাচ্ছ, তুমি ধরে নাও আমাদের এখানে এ অবস্থানের জন্য যেই রৈখিক বেগটা কাজ করে সেটা হচ্ছে ভি1, এবং বি অবস্থানের জন্য যে রৈখিক বেগটা কাজ করে সেটা হচ্ছে ভি2। এই অবস্থানের জন্য আমাদের কেন্দ্র সি থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর1, এবং বি অবস্থানের জন্য কেন্দ্র থেকে শুরু করে বি এর যে দূরত্বটা সেটা হচ্ছে আর2। তাহলে কিন্তু আমরা এরকম একটা সম্পর্ক তৈরি করতে পারি। এখন এই সম্পর্কটা তৈরি করার মেইন কারণটা হচ্ছে কি, আমরা যদি দেখতে পাচ্ছি ওমেগার মান দুটোর ক্ষেত্রেই সমান, তার মানে ওমেগা ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই আর মানে যা, ভি1 বাই আর1 ইজ ইকুয়াল টু ভি2 বাই আর2 মানে তা। এখন আমি যদি এটাকে মডিফাই করি, দেখো তো আমরা চাইলে এই সম্পর্কটাকে আরেকটু মডিফাই করতে পারি। মডিফাই করলে আমরা এখানে পাবো ভি1 ডিভাইড বাই ভি2 ইজ ইকুয়াল টু, আমাদের এখানে চলে আসবে কি আর1 ডিভাইড বাই আর2, তাই না? তাই তো হওয়ার কথা। তুমি খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে সম্পর্কটা কিন্তু এরকম। তাহলে এই সম্পর্কটাকে আমরা যদি অ্যানালাইসিস করি, আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে বেগের সাথে যে ব্যাসার্ধ সেটা কিন্তু সম্পূর্ণভাবে সমানুপাতিক সম্পর্ক। দ্যাট মিনস আমাদের যে রৈখিক বেগ এটা সম্পূর্ণভাবে আমাদের যে ব্যাসার্ধ আছে তার সমানুপাতিক। তার মানে হচ্ছে আমি কেন্দ্র থেকে যতই দূরে যাব ততই কিন্তু আমাদের রৈখিক বেগের মানটা বাড়াতে হবে। তার মানে আর এর মান তুমি যত পরিমাণ বাড়াবে তোমার ভি এর যে মানটা আছে সেটাও তত পরিমাণ বাড়বে। এবং সেই কারণে আমরা এখানে এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছি যে আমাদের এই বিন্দুতে থাকা অবস্থায় ওই বস্তুটার রৈখিক বেগের মানটা কম, এবং বি বিন্দুতে থাকা অবস্থায় আমাদের এই বস্তুটার রৈখিক বেগের যে মানটা ছিল সেটা হচ্ছে বেশি। তাই যদি হয় আমাদের ঘটনা, তাহলে আমাদের এখানে টোটাল ফার্স্ট যে কেসটা, সেই কেসটা হচ্ছে কি ওমেগা আমাদের এখানে কনস্ট্যান্ট থাকছে বা ধ্রুবক থাকছে, বা বলা যায় এটা একটা সমকোণিক বেগে চলছে। এবং তারপরে আমি আরেকটা অ্যানিমেশন তোমাদেরকে দেখাই। খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু ওমেগা কনস্ট্যান্ট না, এখানে হচ্ছে আমাদের রৈখিক বেগ বা ভিটা কনস্ট্যান্ট। তার মানে আমি দ্বিতীয় কন্ডিশনের জন্য বলতে পারি আমাদের এখানে রৈখিক বেগ যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট। তুমি যদি একটু তীর চিহ্নের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ আমাদের অ্যারো বা তীর সাইনটা কিন্তু সেম। তাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা সেমভাবে কিন্তু সূত্রটাকে আবার অ্যাপ্লাই করতে পারি। দ্যাট মিনস আমরা জানি ভি ইজ ইকুয়াল টু কি আর ওমেগা, যেখানে ভি হচ্ছে কি কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমি এখানে আগের মতো করি দুইটা পজিশন বসাবো। একটা হচ্ছে ধরো এ পজিশন, আরেকটা হচ্ছে ধরো বি পজিশন। তার মানে এ নামক পজিশনে অবশ্যই আমাদের এখানে কৌণিক বেগটা একরকম থাকবে, যেটাকে তুমি ধরো না ওমেগা 1, এবং বি নামক পজিশনে আমাদের কৌণিক বেগ থাকবে ওমেগা 2। কেন্দ্র থেকে আমাদের এ যে দূরত্বটা সেটা থাকবে আর1, এবং কেন্দ্র থেকে আমাদের যে বি এর যে দূরত্বটা সেটা থাকবে কি আর2। বাট এই দুটো ক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি রৈখিক বেগের মানটা হচ্ছে সমান। তাই যদি হয় তাহলে আমরা এই সূত্রটাকে মডিফাই করে কীভাবে লিখতে পারি? আমরা এটাকে লিখতে পারি আর1 না, এটাকে আমরা লিখতে পারি হ্যাঁ এভাবে লিখতে পারি আর1 ইন্টু ওমেগা 1 ইজ ইকুয়াল টু আর2 ইন্টু ওমেগা 2, তাই না? যেহেতু বি এর মানটা কি কনস্ট্যান্ট, তার মানে এই বিন্দুতে থাকা অবস্থায় আমাদের ব্যাসার্ধ এবং কৌণিক বেগের গুণফল যা, বি বিন্দুতে থাকা অবস্থায় ব্যাসার্ধ এবং কৌণিক বেগের যে গুণফল সেটা হচ্ছে কি তা। এখন এটাকে যদি তুমি মডিফাই করো তাহলে তুমি পাবে ওমেগা 1 ডিভাইড বাই ওমেগা 2, এটার মানে যা হবে ওই পাশে তুমি পাবে আর2 ডিভাইড বাই আর1, এটার মান তা হবে। তাহলে এখানে একটা বিষয় দেখো তো, ওমেগা 1 বাই ওমেগা 2 ইজ ইকুয়াল টু আর2 বাই আর1 এর মানে কি? এর মানে হচ্ছে খুব শর্টকাট ওয়েতে ওমেগা সমানুপাতিক 1 ডিভাইড বাই আর। তার মানে আমাদের এখানে কৌণিক বেগ যেটা এটা হচ্ছে ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। তাহলে তুমি যদি ব্যাসার্ধটা বাড়াও আমাদের কৌণিক বেগের মানটা কমবে, আর ব্যাসার্ধ যদি কমাও তাহলে কৌণিক বেগের মানটা বাড়বে। তুমি এখানে তাই দেখতে পাচ্ছ। এই বিন্দুতে তুমি দেখতে পাচ্ছ কৌণিক বেগ কিন্তু অনেক বেশি। খেয়াল করো অ্যানিমেশনের দিকে, আমাদের এই বিন্দুতে কিন্তু বস্তুটা অনেক জোরে জোরে ঘুরছে, আর বি বিন্দুতে কিন্তু বস্তুটা আস্তে আস্তে ঘুরছে। তার মানে বি বিন্দুতে থাকা অবস্থায় বস্তুটা যখন সম্পূর্ণ
একটা ঘূর্ণন সম্পন্ন করে ওই সময়টাতে এই বিন্দুতে থাকা অবস্থায় বস্তুটা টোটাল 2টা ঘূর্ণন সম্পন্ন করে পুরোপুরি বৃত্তাকার পথে। তাহলে আমি বলতে পারি এই বিন্দুর অবস্থান যেহেতু খুব কাছাকাছি কেন্দ্র থেকে, তার মানে এর জন্য আমাদের কৌণিক বেগের মানটা বেশি, দ্যাট মিনস ওমেগার মানটা বেশি। আবার বি বিন্দুর অবস্থান যেহেতু কেন্দ্র থেকে অনেক দূরে, তার মানে বি বিন্দুর জন্য আমাদের কৌণিক বেগের যে মান সেটা হচ্ছে কম। তাহলে এই সম্পর্ক দুটো তোমাকে মনে রাখতে হবে, যার মধ্যে আমাদের প্রথমটা হচ্ছে কি সমকৌণিক বেগকে নির্দেশ করে, আর দ্বিতীয়টা আমাদের সমরৈখিক বেগকে নির্দেশ করে। তার মানে রৈখিক বেগ সম যদি হয় বা সুষম যদি হয় তখন কিন্তু কৌণিক বেগটা সুষম হয় না, আবার কৌণিক বেগ যখন সুষম হয় তখন কিন্তু আবার রৈখিক বেগটাও সুষম হয় না। তারপর আমরা দুই ধরনের স্পেশাল বেগ দেখব, একটা হচ্ছে গড় কৌণিক বেগ আর একটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ। গড় কৌণিক বেগ মানে হচ্ছে কি অ্যাভারেজ অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো যখন কোনো একটা বস্তুর কৌণিক বেগটা অসম থাকবে, দ্যাট মিনস সময়ের সাথে সাথে সে সমান পরিমাণ কৌণিক দূরত্ব বা কৌণিক সরণ না ঘটাবে, তখন আমরা গড় কৌণিক বেগটাকে ইউজ করি। বিষয়টা কীরকম আমি একটা ছবির মাধ্যমে দেখাই। খেয়াল করে দেখো, আমাদের এখানে বৃত্তাকার পথে একটা বস্তু ঘুরছে এবং এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। যেহেতু এটা একটা দ্বিমাত্রিক প্লেন এবং আমরা জানি বৃত্তাকার গতিগুলো কিন্তু এরকম দ্বিমাত্রিক প্লেন বা তলের মধ্যে কাজ করে। তো আমি ধরে নিলাম একদম শুরুতে আমাদের বস্তুটা সি বিন্দুতে ছিল। সি বিন্দু থেকে সে যাত্রা শুরু করেছে, যেখানে সি বিন্দুটা সরাসরি এক্স অক্ষের উপর অবস্থিত। সি বিন্দু থেকে যখন সে যাত্রা শুরু করে তখন একটা নির্দিষ্ট সময় পর, ধরো টি1 পরিমাণ সময় পর সে এই বিন্দুতে চলে গেছে, এবং আরও নির্দিষ্ট একটা সময় পর সে কিন্তু বি বিন্দুতে চলে গেছে, ধরো টি2 পরিমাণ সময় পর। তাহলে সি বিন্দু থেকে টি1 সময় পর সে এই বিন্দুতে গেল এবং টি2 সময় পর সে বি বিন্দুতে গেল। এখন আমরা চাচ্ছি এ থেকে শুরু করে বি বিন্দুর মধ্যে তার যে কৌণিক বেগটা আছে সেটা বের করতে, এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে এখানে যে কৌণিক বেগটা আছে ওমেগা, সেটা কিন্তু সম পরিমাণে ছিল না বা সমকৌণিক বেগ ছিল না। তুমি ধরো এখানে আমি কয়েকটা পয়েন্ট দিলাম, ধরো এই বিন্দুর পর এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, এখানে একটা পয়েন্ট দিলাম, প্রত্যেকটা পয়েন্টে যখন বস্তুটা গিয়েছে তার কৌণিক বেগটা পরিবর্তন হয়েছে। তো এই ধরনের অসম কৌণিক বেগে থাকা অবস্থায় কোনো একটা বস্তুর জন্য আমরা যেই কৌণিক বেগটা বের করি সেটাই কি গড় কৌণিক বেগ। কেননা এ থেকে শুরু করে বি এর মধ্যে তুমি যদি কৌণিক বেগ বের করতে যাও তাহলে কিন্তু এক্সাক্ট কৌণিক বেগটা পাবে না, কেননা এক একটা পয়েন্টে তার কৌণিক বেগটা এক এক রকম হয়েছে। তো আমরা যদি গড় কৌণিক বেগ বের করতে চাই, আমরা যেটা করি সেটা হচ্ছে বি বিন্দু এবং এ বিন্দু, এই দুটো বিন্দুর মধ্যকার যে কৌণিক সরণ আছে তার পার্থক্যটাকে নিই, যেটাকে আমরা ডেল থিটা দিয়ে বলি, মানে ডেল থিটা দিয়ে প্রকাশ করি, এবং বি বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে যে সময়ের পার্থক্যটা আছে দ্যাট মিনস ডেলটি, এটাকে আমরা ভাগ করে দিই। তখন আমরা যেই কৌণিক বেগটা পাই সেটা হচ্ছে কি গড় কৌণিক বেগ। তাহলে গড় কৌণিক বেগের যে মেইন ডেফিনেশন সেটা হচ্ছে, যদি কোনো একটা বস্তু অসম কৌণিক বেগে ঘুরতে থাকে তাহলে তার যেই কৌণিক সরণ আছে এবং তার যেই সময়ের পার্থক্য আছে তার ভাগফলটাই হচ্ছে গড় কৌণিক বেগ। তো এখন আমাদের টার্গেট হচ্ছে ডেল থিটা এবং ডেলটি বের করা। খেয়াল করে দেখো, আমাদের এখানে সি বিন্দু থেকে যখন এই বিন্দুতে বস্তুটা পৌঁছেছে তখন কিন্তু তার থিতা1 পরিমাণ কৌণিক সরণ ঘটেছে, এই যে এখানে দেওয়া আছে থিতা1 হচ্ছে তার প্রথম কৌণিক সরণ। আবার যখন সি বিন্দু থেকে বস্তুটা বি বিন্দুতে পৌঁছেছে তখন কিন্তু তার থিতা2 পরিমাণ কৌণিক সরণ তৈরি হয়েছে। তাহলে আমি যদি ডেল থিতা এখানে ছোট্ট করে বের করতে চাই তাহলে অবশ্যই সেটা হবে কি বি বিন্দুর কৌণিক সরণ মাইনাস এই বিন্দুর কৌণিক সরণ। তাহলে আমি এখানে লিখতে পারি ছোট্ট করে ডেল থিতা, এটার মানে হচ্ছে কি বি বিন্দুর কৌণিক সরণ দ্যাট মিনস থিতা2 মাইনাস এই বিন্দুর কৌণিক সরণ দ্যাট মিনস থিতা1। সময়ের ক্ষেত্রে আমি সেম জিনিসটা করতে পারি, দ্যাট মিনস ডেলটি যেটা, এটা মানে কি বি বিন্দুতে তার যেতে যতটুকু সময় লেগেছে দ্যাট মিনস টি2 মাইনাস এই বিন্দুতে যেতে তার যতটুকু সময় লেগেছে দ্যাট মিনস টি1। তাহলে ডেল থিতা এবং ডেলটি এটাকে তুমি যদি ভাগ করে দাও তাহলে তুমি এখান থেকে পাবে এই জিনিসটা টোটালি, এবং এটাই আসলে আলটিমেটলি আমাদের এখানে গড় কৌণিক বেগ বা ওমেগা হিসেবে কাজ করবে। তো ওমেগা হিসেবেই এটাকে লেখা হয়, আর এখানে তুমি সমান সমান এগুলো উঠিয়ে দিয়ে সরাসরি এখানে সমান সমান বসিয়ে দিতে পারো। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এখানে গড় কৌণিক বেগের সূত্র, এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের নিচেও কিন্তু সেম সূত্রটা দেওয়া আছে। তাহলে গড় কৌণিক বেগটা শুধুমাত্র তখনই কাজ করবে যখন আমাদের কৌণিক বেগের মানটা অসম হবে বা সমকৌণিক বেগ হবে না তখন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে তাৎক্ষণিক কৌণিক বেগ বা ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো এই বিষয়টা কীরকম আমি একটা ছবি দেখাই। ধরো আমাদের একটা গাড়ি চলছে একটা নির্দিষ্ট কৌণিক বেগ নিয়ে এবং একটা রৈখিক বেগ নিয়ে। হঠাৎ করে আমি করলাম কি গাড়িটার একটা ছবি তুলে ফেললাম। তো যখন তুমি এরকমভাবে গাড়িটার একটা ছবি তুলবে তখন একদম গাড়িটাকে ফ্রিজ অবস্থা দেখা যাবে বা স্থির অবস্থা দেখা যাবে। তো যখন তুমি ছবিটা তুলেছ তখন কিন্তু খুবই ক্ষুদ্রতম সময়ের ব্যবধানে এই ছবিটা তুলেছ, তার মানে গাড়িটার যখন ছবিটা তোলা হয়ে গেছে তখন গাড়িটা কিন্তু খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময় অতিক্রম করেছে। তুমি ধরে নাও তুমি যখন শাটারটা টিপেছো গাড়ির, সেই সময়টা ছিল কথার কথা টি1, এবং যখন তোমার ছবিটা তোলা হয়ে গেছে তখন সেটা হয়ে গেছে টি2। তার মানে টি1 থেকে শুরু করে টি2 এতটুকু পর্যন্ত যে সময়ের ডিস্টেন্স এটা প্রায় শূন্যের কাছাকাছি, দ্যাট মিনস অনেক অনেক ছোট। তো এই অনেক অনেক ছোট হয় বলেই আমরা ছবির মধ্যে স্থির অবস্থা দেখতে পাচ্ছি গাড়িটা আছে। আসলে তো গাড়িটা স্থির অবস্থায় নেই, সে অনেক
একটা নির্দিষ্ট বেগে গতিশীল ছিল। তো সেজন্য আমি বলতে পারি যে সময়ের ব্যবধান যদি একদম শূন্যের কাছাকাছি হয়, ওই সময়টাতে কৌণিক সরণের সাপেক্ষে মানে সময় সাপেক্ষে কৌণিক সরণের যে হার, সেটাই হচ্ছে আমাদের এখানে তাৎক্ষণিক কৌণিক বেগ হিসেবে কাজ করবে। তার মানে তাৎক্ষণিক কৌণিক বেগ হচ্ছে সেই কৌণিক বেগ যেটাকে আমরা বের করি সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি ধরে। যেমন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে গাড়ির চাকার একটা ছবি উঠে গেছে এবং এই গাড়ির চাকাটা আমি দেখতে পাচ্ছি ওই মুহূর্তে ওমেগা পরিমাণ বেগে চলছে। তার মানে যদিও আমাদের চাকাটা স্থির, বাট কোনোভাবে আমি বের করলাম ওর বেগটা হচ্ছে ওমেগা। তার মানে এই যে এখানে ওমেগা একটা কৌণিক বেগ বের করলাম, ঠিক ওই মুহূর্তটাতে যখন আমরা ছবি তুলেছি, তাই এখানে ওমেগার পরিচয় হচ্ছে এটা একটা তাৎক্ষণিক কৌণিক বেগ বা বলা যায় ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এখন আমাদের সূত্রটা আসলে কীভাবে বানাতে হবে? সূত্রটা আসলে একটু অন্যভাবে বানাতে হয়, কেননা আমরা সচরাচর যে কৌণিক বেগের সূত্র জানি, দ্যাট মিনস ওমেগা, এটাকে কীভাবে জানি? এটাকে আমরা মোটামুটি ডেল থিটা ডিভাইড বাই ডেল টি হিসেবে জানি। তো এখানে দেখো ডেল থিটার মানটা কিন্তু মোটামুটি বড়, ডেল টি এর মানও কি বড় থাকে। ডেল টি মানে হচ্ছে সময়ের পরিবর্তন, যেটা আসলে শূন্যের কাছাকাছি থাকে না। বাট যখন আমি এটাকে শূন্যের কাছাকাছিতে নিয়ে আসতে যাব, তখন আমাদের এখানে ডেল টি কাজ করবে না, কাজ করবে ডিটি। এবং এই ডিটি বা ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে কৌণিক সরণ ঘটে, সেটাকে আমরা ডেল থিটা না বলে ডি থিটা বলি। তার মানে ডি থিটা হচ্ছে অনেক ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা কৌণিক সরণ যেটা ঘটে থাকে ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময়ের ব্যবধান, দ্যাট মিনস ডেল মানে ডিটি পরিমাণ সময়ের ব্যবধানে। এই যদি হয় আমাদের এখানে কাহিনী, তাহলে এই টোটাল জিনিসটাকে কিন্তু আমরা একটু অন্যভাবে প্রকাশ করতে পারি বা লিমিটের মাধ্যমে প্রকাশ করতে পারি। কীভাবে আমি একটু দেখাচ্ছি। লিমিট মানে কি? একটা সীমাকে প্রকাশ করে, তাই না? তাহলে আমরা এখানে লিমিট দিতে পারি এবং লিমিটটা দিতে পারি আমি সময়ের ক্ষেত্রে। দ্যাট মিনস আমাদের এখানে সময়ের যে ব্যবধানটা, দ্যাট মিনস ডেলটি যেটা ছিল, সেটা শূন্যের কাছাকাছি হতে হবে। যদি শূন্যের কাছাকাছি হয়, তবে আমি বলতে পারি ডেল থিটা ডিভাইড বাই ডেল টি, এটার মান হবে তখন আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ। দ্যাট মিনস এখানে হবে হচ্ছে ডেল থিটা, নিচে হবে কি ডেল টি। তাহলে ডেল থিটা ডিভাইড বাই ডেল টি, এই টোটালটা কিন্তু আমাদের ছিল কৌণিক বেগের সূত্র। বাট এখানে আমি একটা কন্ডিশন দিয়ে দিয়েছি যে ডেল টি যেটা বা সময়ের ব্যবধান যেটা, সেটা শূন্যের কাছাকাছি হতে হবে। তার মানে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা সময় হতে হবে। যদি হয়ে থাকে, তবে আমি বলতে পারি সেই কৌণিক বেগটা হবে আমাদের এখানে তাৎক্ষণিক কৌণিক বেগ। তাহলে তোমরা এই সূত্রটা মনে রাখতে পারো, যেখানে আমি একটু মার্ক করে দিচ্ছি এই সূত্রটা। এটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু ডি থিটা ডিভাইড বাই ডিটি, অথবা লিমিট ডেল টি টেন্স টু 0 ডেল থিটা ডিভাইড বাই ডেল টি। তাহলে তুমি একটা বৃত্তাকার পথে গতিশীল কোনো একটা বস্তুর যদি ছবি তোলো, তাহলে খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় কিন্তু তুমি ছবিটা তুলেছ। তো অতটুকু সময়ের মধ্যে বস্তুটা যে পরিমাণ কৌণিক সরণ ঘটায়, ওই সময়ের সাপেক্ষে সেই কৌণিক সরণের যে হার বা রেট, সেটাকে আমরা বলি তাৎক্ষণিক কৌণিক বেগ। এখন এই তাৎক্ষণিক কৌণিক বেগটাকে আমরা আরেকটু মডিফাই করি। দেখো ওমেগা ইজ ইকুয়াল টু আমি দেখতে পাচ্ছি ডি থিটা ডিভাইড বাই ডিটি, যেখানে ডি থিটার মানও অনেক ছোট, ডিটির মানও কি অনেক ছোট। তুমি চাইলে এটাকে সমীকরণের মাধ্যমে ব্যবহার করতে পারো। কিভাবে? তুমি এখান থেকে চাইলে ডি থিটাটাকে একটু অন্যভাবে লিখতে পারো, আমি একটু দেখাই। তুমি যদি আর গুণ করো, তাহলে তুমি এখানে পাবে ওমেগা ইন্টু ডিটি, আর অপর পাশে পাবে হচ্ছে এখানে ডি থিটা। এখনও একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তুমি এখানে উভয় পক্ষে আবার ইন্টিগ্রেশন করে দিতে পারো। এখানে একটা ইন্টিগ্রেশন, এখানে একটা ইন্টিগ্রেশন। কেননা তুমি জানো যে ডিফারেন্সিয়েশনকে ইন্টিগ্রেশন করলে আমরা সঠিক যে ভ্যালুটা আছে সেটাকে পেয়ে যাব। তো তুমি যদি এখানে ইন্টিগ্রেশন করো, তাহলে আমি পরের লাইনে পাবো কি ওমেগা, এটাকে আসলে ইন্টিগ্রেশন করা যাবে না, আমরা ইন্টিগ্রেশন করতে পারি ডিটিকে, দ্যাট মিনস সময়ের যে ব্যবধানটা আছে সেটাকে। এবং তুমি এখানে আরেকটা জিনিসকে ইন্টিগ্রেশন করেছো অপর পাশে, সেটা হচ্ছে ডি থিটা। ডি থিটাকে আমি যদি ইন্টিগ্রেশন করি, আমি শুধুমাত্র থিটা পাবো। তাহলে থিটার মানটা কি? থিটা হচ্ছে অবশ্যই কৌণিক সরণ। তাহলে আমি যদি এক্সাক্ট কৌণিক সরণটা বের করতে চাই, তাহলে দেখতে পাচ্ছ তার মানটা হচ্ছে আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ গুণন সময়ের ইন্টিগ্রেশন। তাহলে এটা কি একটা সূত্র হিসেবে কাজ করে। তাহলে তুমি যদি একটা নির্দিষ্ট সময় ধরে, সময়টার একটা রেঞ্জ অবশ্যই থাকবে। কি রেঞ্জ থাকবে? ধরো T1 থেকে শুরু করে T2 পর্যন্ত সময়। তাহলে এতটুকু সময়ের ব্যবধানে তুমি যদি কোনো একটা নির্দিষ্ট বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর কৌণিক সরণ বের করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে ওই সময়টাকে ইন্টিগ্রেশন করতে হবে এবং তার সাথে আমাদের সরাসরি গুণ করতে হবে সেই তাৎক্ষণিক কৌণিক বেগকে। তার মানে তোমরা এখানে সূত্রের মধ্যে বা ম্যাথের মধ্যে যে ওমেগাগুলোকে পেয়ে থাকো, এগুলো কিন্তু আসলে এক একটা তাৎক্ষণিক কৌণিক বেগ হিসেবে কাজ করে। তাহলে আমরা এই সূত্রটা মনে রাখতে পারি যে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু সামেশন অফ ডিটি। এবার একটা মজার বিষয় দেখো, আমি যদি তোমাদেরকে এই সমীকরণটার দিকে একটু তাকাতে বলি, তাহলে দেখতে পাচ্ছ ডি থিটা ডিভাইড বাই ডিটি, এটা কিন্তু হচ্ছে আমাদের তাৎক্ষণিক কৌণিক বেগ। আবার এখানে ডেল থিটা ডিভাইড বাই ডেল টি, এটা হচ্ছে কি গড় কৌণিক বেগ। তাহলে একটু দেখো তো খেয়াল করে, আমরা যদি গড় কৌণিক বেগের মধ্যে সময়ের ব্যবধানটা একদম শূন্যের কাছাকাছি বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা এখানে তাৎক্ষণিক কৌণিক বেগ পাচ্ছি। তো তাই যদি হয়ে থাকে, তাহলে আমরা এখান থেকে একটা সুন্দর সূত্র কিন্তু তৈরি করতে পারি। তুমি ধরে নাও গড় কৌণিক বেগ যেটা,
এটাকে তুমি ওমেগা ধরে নিতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি এটাকে ওমেগা বার ধরে নিলাম, যেহেতু গড়কে প্রকাশ করা হয় বার দিয়ে। তাহলে ওমেগা বার যদি হয় গড় কণিক ত্বরণ না কণিক বেগ যদি হয়, আর তাৎক্ষণিক কণিক বেগটা যদি হয় ধরো ওমেগা, আমি একটু মার্ক করে দিই। ধরো এটাকে আমরা ওমেগা হিসেবে ধরলাম, আর এটাকে আমরা ওমেগা বার হিসেবে ধরলাম। তাহলে দেখা তো এই দুটোর মাঝে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি না? অবশ্যই পারি। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি একটা লাল কালি দিয়ে আঁকি এটা। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে তাৎক্ষণিক কণিক বেগ সেটা হচ্ছে লিমিট মানে হচ্ছে সময়ের যে লিমিট আছে সেটা, সময়ের ব্যবধান যদি শূন্যের কাছাকাছি হয় তাহলে আমি বলতে পারি সেক্ষেত্রে আমাদের গড় যে কণিক বেগটা সেটা আসলে তাৎক্ষণিক কণিক বেগ হিসেবে কাজ করবে। তার মানে এই জায়গাটাতে আমরা ওমেগা বাদ দিতে পারি। তাহলে এই সম্পর্কটাও তোমাদের কিন্তু মনে রাখতে হবে। তাহলে আমরা আরেকটা ডেফিনেশন পেলাম তাৎক্ষণিক কণিক বেগের, যে যদি আমাদের গড় কণিক বেগের ক্ষেত্রে সময়ের ব্যবধান বা ডেলটি এটা যদি শূন্যের কাছাকাছি চলে আসে বা খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র সময় যদি হয়, তবে আমরা ওই গড় কণিক বেগটাকে বলতে পারি তাৎক্ষণিক কণিক বেগ। এবং এক্ষেত্রে আমরা যে সম্পর্কটা ইউজ করবো সেটা হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু লিমিট ডেল টি টেন্স টু 0 ওমেগা বার। তারপর আমরা একটা সম্পর্ক দেখব, যেটা হচ্ছে কৌণিক বেগ এবং পর্যায়কালের মধ্যে সম্পর্ক। তো প্রথমে বলে রাখি পর্যায়কাল জিনিসটা আসলে কীরকম জিনিস। এটা হচ্ছে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার যদি সেম পয়েন্টে ফিরে আসে, তো সেক্ষেত্রে যে সময়টা লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল। যেমন খেয়াল করে দেখো, আমাদের এখানে কোনো একটা বস্তু ধরো এরকম এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে। তো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে যদি আবার এই বিন্দুতে ফিরে আসে, তাহলে তার যে টোটাল সময়টা লাগবে সেটা হচ্ছে পর্যায়কাল, যাকে আমরা টি দিয়ে প্রকাশ করি। তো এখন এই পর্যায়কালের সাথে কৌণিক বেগের একটা সম্পর্ক আছে, এবং সেই সাথে এখানে আরেকটা বিষয় তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আমি একটু এখানে লিখে দিচ্ছি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের সাথেও কিন্তু কৌণিক বেগের একটা সম্পর্ক আছে। ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক মানে হচ্ছে প্রতি একক সময় যে কয়টা পূর্ণ আবর্তন সম্পন্ন করে কোনো একটা বস্তু, সেটাই হচ্ছে আমাদের কম্পাঙ্ক। দ্যাট মিনস তুমি দেখতে পাচ্ছ এ থেকে শুরু করে আবার এতে ফিরে আসছে। তো একক সময় এরকম কয়টা পূর্ণ আবর্তন সম্পন্ন করবে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণমান বস্তু, তার সংখ্যাটা হচ্ছে কি কম্পাঙ্ক। তো তুমি দেখতে পাচ্ছ একক সময় মানে কি 1 সেকেন্ড সময়। তো এখানে যেহেতু 1 সেকেন্ডে দেখতে পাচ্ছি যে এ থেকে শুরু করে এতে ফিরে আসতে পারছে না, তার মানে এর কম্পাঙ্কটা কি অনেক কম। তো যাই হোক, এগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো। বাট এখন যেটা দেখবো সেটা হচ্ছে পর্যায়কালের সাথে আমাদের কৌণিক বেগের যে সম্পর্কটা সেটা। তাহলে দেখতে পাচ্ছ যখন আমাদের এই বৃত্তাকার পথে ঘূর্ণমান বস্তুটা সম্পূর্ণ পর্যায়কাল অতিক্রম করে টোটাল বৃত্তটাকে ঘুরে আসে, তার মানে সে অবশ্যই কেন্দ্রে সম্পূর্ণ 360 ডিগ্রি আবর্তন করে। তাহলে কেন্দ্রে যদি সে এরকম টোটাল 360 ডিগ্রি আবর্তন করে, তাহলে অবশ্যই তার একটা কৌণিক সরণ কাজ করবে। এবং তোমরা এই কৌণিক সরণের মানটা ধরতে পারো 2π রেডিয়ান। কেননা 2π রেডিয়ান কী নির্দেশ করে? 360 ডিগ্রিকে নির্দেশ করে। তাহলে এখান থেকে আমি বলতে পারি টি হচ্ছে বা পর্যায়কাল হচ্ছে এমন একটা সময় যে সময় আমাদের এখানে বৃত্তের কেন্দ্রে কৌণিক সরণের মানটা হয় 2π পরিমাণ। সুতরাং আমি যদি একক পরিমাণ সময়ের কথা বলি, দ্যাট মিনস 1 সেকেন্ড পরিমাণ সময় কি পরিমাণ বৃত্তের কেন্দ্রে কৌণিক সরণ আবর্তন করে এই বস্তুটা, সেটা হবে কি 2π ডিভাইড বাই টি পরিমাণ। এখন আমরা কিন্তু আরেকটা জিনিস জানি যে প্রতি একক সময় কৌণিক সরণের পরিবর্তনের হারকে কৌণিক বেগ বলা হয়। তার মানে 2π ডিভাইড বাই টি এটা আসলে সাধারণত কৌণিক বেগ বা ওমেগা হিসেবে কাজ করে। তো কৌণিক বেগ বা ওমেগার সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি পর্যায়কালের এরকম একটা সম্পর্ক কাজ করে। এখন তুমি ধরো আমাদের এখানে বস্তুটা একবার আবর্তন করলো না, সে অনেকবার আবর্তন করলো, এবং এই ক্ষেত্রে সে একটা নির্দিষ্ট পরিমাণ সময় নিল। তুমি ধরে নাও আমাদের এই বস্তুটা এখন টি পরিমাণ সময় নিয়েছে, ছোটো হাতের টি, এবং এই টি পরিমাণ সময় সে আসলে একবার আবর্তন না করে সম্পূর্ণ বৃত্তাকার পথকে সে n বার আবর্তন করেছে। n মানে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা, 2, 3, 4, 5 যে কোনো জিনিস হতে পারে। তাই যদি হয় তাহলে চলো আমরা এটা একটু লিখে ফেলি। টি হচ্ছে একটা নতুন সময়, যে সময় আমাদের বস্তুটা সম্পূর্ণ বৃত্তাকার পথকে n পরিমাণ বা n বার আবর্তন করেছে। তাই যদি হয়ে থাকে তাহলে আমি বলতে পারি একক সময় সে কী পরিমাণ আবর্তন করেছে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো আমি বলতে পারি একক সময় সে আসলে আবর্তন করেছে কতবার? n ডিভাইড বাই টি বার, বা এত সংখ্যক বার সে আবর্তন করেছে। আবার আমি একটু আগে তোমাদেরকে কম্পাঙ্কের কথা বলেছিলাম। কম্পাঙ্ক কী ছিল? একক সময়ে যতটুকু বার আমাদের এই বৃত্তাকার পথে কোনো একটা বস্তু আবর্তন করে তার সংখ্যাটা হচ্ছে কি কম্পাঙ্ক। তাহলে স্পষ্ট আমি বলতে পারি n ডিভাইড বাই টি মানে যা কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, এটাও মানে কি তা। তাহলে আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের এখানে একটা সুন্দর সূত্র বের করতে পারলাম। এরপর আমাদের এখানে আরেকটা সম্পর্ক তৈরি করতে হবে, সেটা হচ্ছে তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে আমি যদি একটু তোমাকে দেখাই, n তম বার আমাদের ঘূর্ণন সম্পন্ন করতে এই বস্তুটার সময় লেগেছে ছোটো হাতের টি, তাই না? এখন আমি যদি একবার ঘূর্ণন সম্পন্ন করতে চাই তাহলে আমাদের কতটুকু পরিমাণ সময় লাগবে? অবশ্যই আমাদের এখানে সময় লাগবে ঐকিক নিয়ম করলে টি ডিভাইড বাই
n পরিমাণ সময়। তার মানে n বার আমি যদি ঘুরতে চাই এই সম্পূর্ণ বৃত্তাকার পথ, তাহলে আমাদের t পরিমাণ সময় লাগছে। আর আমি যদি একবার ঘুরতে চাই তাহলে আমাদের t ডিভাইড বাই n পরিমাণ সময় লাগছে। দেখো তো, একবার যদি আমরা বৃত্তাকার পথে ঘুরি তাহলে আমাদের এখানে কি পরিমাণ সময় লাগে? অবশ্যই পর্যায়কালের পরিমাণ সময় লাগে বা t পরিমাণ সময় লাগে। তাহলে আমরা স্পষ্ট বলতে পারি ছোটো হাতের t ডিভাইড বাই n, এটা মানে যা, বড় হাতের টি বা পর্যায়কাল মানে কি তা। তাহলে এখান থেকে আমি বুঝতে পারছি যে n ডিভাইড বাই টি মানে f এবং t ডিভাইড বাই n মানে হচ্ছে কি t। তাই যদি হয়ে থাকে, তুমি এই দুটো সম্পর্ক যদি একত্রিত করো, তুমি দেখতে পাবে t এর মানটা হবে আমাদের সিম্পলি 1 ডিভাইড বাই f এর সমান। তার মানে এখানে কম্পাঙ্ক এবং পর্যায়কাল এরা একে অপরের ব্যস্তানুপাতিক সম্পর্ক হিসেবে কাজ করে। অথবা তুমি এখান থেকে সরাসরি বলতে পারো t এর সাথে তুমি যদি f কে গুণ করো তাহলে তার মানটা হয়ে যাবে কি সম্পূর্ণভাবে 1। তাহলে পর্যায়কাল এবং কম্পাঙ্ক যদি গুণ করো তার মান সবসময় 1 হবে কোনো একটা বৃত্তাকার গতির জন্য। এখন আমরা একটা কাজ করতে পারি, টি এর মানটা আমরা এই সমীকরণে বসিয়ে দিতে পারি। যদি টি এর মানটা এই সমীকরণে বসাও তাহলে তুমি ওমেগার একটা নতুন মান পাবে। আমি এটাকে একটু রেড কালারে লিখি। তাহলে দেখো, ওমেগার আমরা যে মানটা পাবো সেটা হবে কি 2 পাই, এটা যা আছে তাই থাকবে, ইন্টু 1 ডিভাইড বাই টি। আর 1 ডিভাইড বাই টিকে আমরা ইচ্ছে করলে এফ লিখতে পারি, তাই না? তাহলে এখানে এফ চলে আসবে। তাহলে একটা বিষয় ক্লিয়ার, দেখো ওমেগা বা কৌণিক বেগ এটার মানে হচ্ছে 2 পাই ইন্টু কম্পাঙ্ক, যেখানে কম্পাঙ্ক মানে কি প্রতি একক সময় যে কয়বার আমাদের এখানে বৃত্তাকার পথে বস্তুটা ঘূর্ণন করে সেটার সংখ্যা। আবার তুমি আরেকটা জিনিস দেখো, এফের যে মানটা সেটা কিন্তু ছিল কি এন ডিভাইড বাই টি। তাহলে আমরা এখান থেকে এই সম্পর্কটা নিয়ে লিখতে পারি 2 পাই ইন্টু এন ডিভাইড বাই টি, যেখানে টি হচ্ছে একটা নির্দিষ্ট সময়, যে সময় কোনো একটা বস্তু এনতম বার ঘুরে। তাহলে আমরা এখানে ওমেগার দুইটা সম্পর্ক পেলাম, দুইটা না, আমরা আসলে তিনটা সম্পর্ক পেয়েছি। আর একটা সম্পর্ক হচ্ছে কি ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইড বাই টি। তাহলে প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এই তিনটা সম্পর্ক নিয়েই কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে থাকি। তাহলে আমি তোমাদেরকে বলবো এই তিনটা সম্পর্ক অবশ্যই মার্ক করে রাখতে, যেখানে এই তিনটাকে কাজে লাগিয়ে আমরা যে কোনো ধরনের ম্যাথকে সলভ করতে পারি। তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্কটা দেখব। তো এই সম্পর্ক দেখার জন্য আমরা একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো একটা বস্তুকে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে দুইটা পদ্ধতিতে এটা বের করার চেষ্টা করব যে তাদের মধ্যে আসলে কি সম্পর্ক আছে। যেহেতু আমরা অলরেডি সম্পর্ক দেখেছি প্রথম স্লাইডে, তারপর আমরা এখানে দুইটা মেথড ইউজ করব। তো আমরা ফার্স্ট মেথড অনুসারে বের করার চেষ্টা করি কৌণিক বেগ আর রৈখিক বেগের মধ্যে সম্পর্ক কি। কৌণিক বেগ মানে হচ্ছে ওমেগা, আর রৈখিক বেগ মানে হচ্ছে কি আমাদের ভি। তো এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে খেয়াল করে দেখো, আমি ধরে নিলাম যে কোনো একটা মুহূর্তে আমাদের এখানে একটা নির্দিষ্ট বস্তু এই বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, এবং এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে ধরে নাও সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার এই বিন্দুতে ফিরে আসলো। তো যখন এরকম সম্পূর্ণ বৃত্তাকার পথ সে অতিক্রম করলো, তাহলে অবশ্যই তার একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক বেগ থাকবে, যেটাকে আমরা ওমেগা হিসেবে ধরতে পারি, এবং প্রত্যেকটা মুহূর্তে তার কিন্তু রৈখিক বেগ থাকবে, যেটা স্পর্শক বরাবর কাজ করে, এবং অবশ্যই একটা ব্যাসার্ধ থাকবে, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে শুরু করে প্রান্ত পর্যন্ত। কেন্দ্র হচ্ছে আমাদের এখানে সি। তাহলে আমি যদি সি থেকে শুরু করে এই বিন্দুকে কানেক্ট করে দিই, তাহলে আমরা এখানে একটা ব্যাসার্ধ পাবো, যে ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধ। তুমি ধরে নাও এই বিন্দুটা হচ্ছে আমাদের এই জায়গাটাতে অবস্থান করছে। তো এখন আমরা মোটামুটি কৌণিক বেগের কিন্তু সূত্র জানি। কৌণিক বেগ মানে হচ্ছে কি কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু কৌণিক দূরত্ব ভাগ হচ্ছে সময়। তো যেহেতু আমাদের এখানে সম্পূর্ণ বৃত্তাকার পথটা অতিক্রম করেছে, তাই আমি বলতে পারি আমাদের এখানে কৌণিক যে দূরত্বটা বা কৌণিক যে সরণটা হবে সেটা অবশ্যই 2 পাই হবে, এবং এটাকে আমি ভাগ করবো কি দিয়ে, সময় দিয়ে। খেয়াল করে দেখো, আমাদের এখানে কিন্তু সম্পূর্ণ কৌণিক পথটা বা বৃত্তাকার পথটা অতিক্রম করতে তার যে পরিমাণ সময় লাগে সেটা হচ্ছে তার পর্যায়কাল বা টি। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে টোটাল যে সময়টা লাগবে সেটা হচ্ছে কি টি। তাহলে এই সম্পর্কটা কিন্তু আমরা অলরেডি বের করেছি। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা শুধুমাত্র টি এর মানটা বের করতে পারি। টি হচ্ছে কি এখানে 2 পাই ডিভাইড বাই ওমেগা হিসেবে কাজ করবে। তাহলে টি হচ্ছে আমাদের এখানে পর্যায়কাল। তো এটা হচ্ছে একটা মানে কাহিনী গেল। এখন আমরা করলাম কি, এই বৃত্তাকার পথটাকে খুলে ফেললাম। তুমি ধরো এই বিন্দুতে আমি যদি এই বৃত্তাকার পথটাকে খুলে ফেলি, তাহলে সেটা সমান এরকম একটা লম্ব পথ তৈরি করবে, বা বলা যায় এরকম একটা রেখা তৈরি করবে, এবং এই রেখাটার যে দৈর্ঘ্য হবে সে দৈর্ঘ্যটা হবে বৃত্তের পরিধির সমান। কেননা তুমি জানো যে কোনো একটা বৃত্তাকার পথকে আমি যদি খুলে একদম সরলরেখা বানিয়ে ফেলি, তাহলে তার দৈর্ঘ্যটা হয় বৃত্তের পরিধি বা 2 পাই আর এর সমান। এখন দেখো, এই বৃত্তাকার পরিধিতে আমি যদি এই বস্তুটাকে এখন চালনা করি, তাহলে এই বস্তুটাকে অবশ্যই আর কৌণিক বেগে চালনা করা যাবে না, তাকে একটা নির্দিষ্ট রৈখিক বেগে চালনা করতে হবে, যার মানটা হচ্ছে ভি। এবং ভি পরিমাণ বেগ নিয়ে যখন তাকে আমি চালনা করব, তখন সে ধরো এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি আমাদের
আরেকটা বিন্দু, দ্যাট মিনস এই বিন্দুতে যদি ফিরে আসে তাহলে তার টোটাল সময় লাগবে কি টি পরিমাণ সময় লাগবে। তাহলে এখানেও কিন্তু তার পর্যায়কালের পরিমাণ সময়টা লাগছে সম্পূর্ণ পথ অতিক্রম করার জন্য। তো এখন আমাদের এখানে ভি হচ্ছে সমবেগ, টি হচ্ছে সময়, 2π আর হচ্ছে কি একটা নির্দিষ্ট সরণ বা দূরত্ব। তাই যদি হয় তাহলে এখান থেকে আমরা একটা সূত্র বের করতে পারি, S is equal to VT, এরকম একটা সূত্র ইউজ করে, যেহেতু এটা একটা সমবেগের সূত্র। তাহলে সমবেগের সূত্র অনুসারে আমরা এখানে লিখতে পারি নতুন করে S মানে হচ্ছে 2πr, যেটা বৃত্তের পরিধির সমান দূরত্ব ছিল, is equal to ভি মানে হচ্ছে আমাদের এখানে রৈখিক বেগ, টি মানে হচ্ছে এখানে পর্যায়কাল। তাহলে S is equal to VT-কে আমরা এভাবে ইউজ করতে পারি। তারপর দেখো এখানে আরেকটা বিষয় আছে, সেটা হলো যেহেতু আমাদের এখানে টি এর মানটা সবসময় সেম থাকছে, তাই আমি এখান থেকেও চাইলে টি এর মানটা বের করতে পারি। তাহলে টি বা পর্যায়কাল যেটাই লিখি না কেন সেটা হবে 2πr ডিভাইড বাই ভি। তাহলে দেখো আমরা এখানে দুইটা সমীকরণের মধ্যে টি এর মানটা পাচ্ছি, এবং এই দুটো টি এর মানটাকে আমরা চাইলে একই করে দিতে পারি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে আমাদের এখানে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ আমরা পেয়েছি শুধুমাত্র কৌণিক বেগটাকে কাজে লাগিয়ে, আর 2 নম্বর সমীকরণটা আমরা পেয়েছি ওই কৌণিক বেগটাকে রৈখিক বেগে কনভার্ট করে, দ্যাট মিনস বৃত্তাকার পথটাকে খুলে একটা লম্বা সরলরেখা বরাবর রাস্তা তৈরি করে পেয়েছি। তো যেহেতু দুইটার মধ্যে আমাদের টি এর মান আছে, তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 থেকে 2π ডিভাইড বাই ওমেগা, এটার মান যা 2πr ডিভাইড বাই ভি, এটার মানও কি তা। এই দুটো জিনিসের মান সেম, এবং এই দুটো জিনিসের মান যদি সেম হয় তুমি দেখতে পাচ্ছ উভয় পক্ষ থেকে আমাদের 2π কাটা যাবে। আমি কেটে দিই এটা, এখান থেকে 2π কাটা, এখান থেকে আমাদের 2π কাটা, আমাদের থাকছে হচ্ছে 1 ডিভাইড বাই ওমেগা ইজ ইকুয়াল টু r ডিভাইড বাই ভি। দ্যাট মিনস খুব সহজ কথায় ভি ইজ ইকুয়াল টু r ইন্টু ওমেগা, এই জিনিসটা আমরা এখানে পাচ্ছি। তাহলে এই যে ভি হচ্ছে আমাদের এখানে রৈখিক বেগ, আর হচ্ছে ব্যাসার্ধ, ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এই দুটোর মধ্যে আমরা এখন একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারলাম। এবং তুমি যেহেতু এখানে মান নিয়ে কাজ করছো, তুমি এখানে চাইলে বি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর এভাবে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তার মানে আমরা যখন মান নিয়ে কাজ করব কৌণিক বেগ এবং রৈখিক বেগের, তখন আমরা এই দুটো সূত্র কিন্তু ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আমাদের এখানে মেথড 1। এখন আমরা মেথড 2 দেখব, যেটা হচ্ছে ক্যালকুলাসের মেথড। তাহলে আমরা মেথড 2টা এখানে লিখতে পারি। মেথড 2 অনুসারে খেয়াল করে দেখো, আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে তুমি একটা সুন্দর সূত্র জানো, যেটা হচ্ছে বৃত্তের মধ্যে যে চাপ থাকে, দ্যাট মিনস বৃত্তচাপ থাকে হচ্ছে, ধরো এ থেকে শুরু করে বি বিন্দুতে কোনো একটা বস্তু গেল, তাহলে এ থেকে শুরু করে বি বিন্দু পর্যন্ত আমাদের এখানে কিন্তু বৃত্তাকার পথে একটা চাপ কাজ করে, বৃত্তচাপ। এবং আমি যদি সি বিন্দু থেকে বি বিন্দুকে এভাবে যোগ করে দিই, তাহলে আমরা এখানে একটা কেন্দ্রে কোণ পাবো, যে কোণটাকে আমরা কৌণিক সরণ বলে থাকি বা থিতা বলে থাকি। তাহলে থিতা বা কৌণিক সরণ এবং বৃত্তচাপের মধ্যে একটা সম্পর্ক কাজ করে, যে সম্পর্কটা হচ্ছে কীরকম, S is equal to r ইন্টু থিতা, যেখানে আর হচ্ছে কি ব্যাসার্ধ। তো এই সম্পর্কটাকে ইউজ করে আমরা ক্যালকুলাসের মাধ্যমে কিন্তু ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর এটাকে বের করতে পারি। তাহলে দেখো আমরা এখানে এটাকে কাজে লাগাতে পারি। এখন যেহেতু তুমি দেখতে পাচ্ছ S এর যে মানটা, এটা কিন্তু একটা বৃত্তচাপের মান, এটা কিন্তু এখনও পরিধি হয়ে যায়নি। বাট যখন আমাদের থিতার মানটা 2π পরিমাণ হবে বা 360 ডিগ্রি পরিমাণ হবে, তখনই কিন্তু আমাদের S এর মানটা 2πr হয়ে যাবে বা পরিধির সমান হয়ে যাবে। তো ওটা পরের বিষয়ে আমাদের দরকার নেই, আমরা একটা কাজ করতে পারি, আমরা ইচ্ছে করলে উভয় পক্ষকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারি। তার মানে সময় সাপেক্ষে আমরা এখানে বৃত্তচাপের পরিবর্তনের হার বের করব, এবং আমরা এখানে কৌণিক যে সরণ আছে তার হারটা বের করব। তাহলে তাই যদি করা হয়, তো আমরা এই জায়গাটাতে ডি ডিটি অফ এস দিতে পারি, সেটা হচ্ছে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। আবার দেখো আর এর মান কিন্তু কখনো পরিবর্তন হয় না, তার মানে ব্যাসার্ধটা হচ্ছে সবসময় সেম থাকে। এই জন্য আমরা আরটাকে কখনোই সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন না করে শুধুমাত্র থিতা বা কৌণিক সরণটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। দেখো এখানে কি আসে, এখানে আসে ডিএস ডিভাইড বাই ডিটি, তাই না? এই জিনিসটা আছে, তার মানে সময় সাপেক্ষে বৃত্তচাপের পরিবর্তনের হার। ওই পাশে আমি দেখতে পাচ্ছি ডি থিতা ডিভাইড বাই ডিটি আসে। এখন দেখো এখানে ডিএস ডিভাইড বাই ডিটি আসলে কি নির্দেশ করে, তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ, যদি আমি এই বৃত্তাকার পথটাকে খুলে ফেলি তাহলে সেটা কিন্তু একটা সরলরেখার মতো কাজ করে। এখন আমরা এখানে S এর যে মানটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু বৃত্তচাপের মান। তাহলে এই বৃত্তচাপটা বা Sটাও কি একটা সরলরেখা বরাবর কাজ করবে, এবং ওই সরলরেখা বরাবর আমি দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট দূরত্ব বা সরণ কাজ করে। তার মানে এখানে S মানে ওয়ান কাইন্ড অফ সরণ বা দূরত্ব। যখন আমরা কোনো একটা সরণ বা দূরত্বকে এরকম সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, তখন আমরা দ্রুতি অথবা বেগ পাবো। তুমি যদি দূরত্বকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি পাবে দ্রুতি বা স্পিড, এবং তুমি যদি সরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, তাহলে তুমি বেগ পাবে। তো তুমি ধরে নাও আমাদের এখানে S হচ্ছে একটা সরণ, তাহলে S যদি সরণ হয় থিতা হবে কি, অবশ্যই কৌণিক সরণ। তাহলে কৌণিক
মানে কণিক না, এটা হচ্ছে অ্যাস, যেহেতু এটা হচ্ছে রৈখিক সরণ, রৈখিক সরণটাকে আমি যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি অবশ্যই আমি এখানে একটা বেগ পাবো, সেটা হচ্ছে রৈখিক বেগ। তাহলে আমরা লিখতে পারি রৈখিক বেগ ভি এটা ইজ ইকুয়াল টু আর ইন্টু ডি থিটা ডিভাইডেড বাই ডিটি। তো আমি এখানে এই ভেক্টর সাইনগুলোকে একটু সরিয়ে ফেললাম, তুমি জাস্ট মান নিয়ে কাজ করো। দ্যাট মিনস এস হচ্ছে এখানে সরণের মান, থিটা হচ্ছে আমাদের এখানে কৌণিক সরণের মান। তাহলে ডি থিটা ডিভাইড বাই ডিটিকে আমরা কী লিখতে পারি, অবশ্যই কৌণিক বেগ বা ওমেগা হিসেবে লিখতে পারি, বা ওমেগার বা কৌণিক বেগের মান হিসেবে লিখতে পারি। তাহলে সময় সাপেক্ষে কৌণিক সরণের পরিবর্তন হারে কি কৌণিক বেগ, আর এখানে সময় সাপেক্ষে রৈখিক সরণের পরিবর্তন হার কি রৈখিক বেগ। তার মানে রৈখিক বেগ ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ ইন্টু কৌণিক বেগ হিসেবে কাজ করে। তাহলে এখানেও দেখতে পাচ্ছ সেমভাবে আমরা এই সূত্রটাকেও মডিফাই করে লিখতে পারি। তুমি আগে পিছিয়ে লিখতে পারো, সমস্যা নেই। দ্যাট মিনস ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর, এভাবেও লিখতে পারো। এবং আরেকটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে আমরা এই যে সূত্রটা লিখলাম এটা কিন্তু মানের ভিত্তিতে লিখেছি। তার মানে এই সূত্রের মধ্যে কোনো ভেক্টর কাজ করছে না, শুধুমাত্র মান কাজ করছে। তো এই মানগুলো কাজ করার মাধ্যমে কিন্তু আমরা কৌণিক বেগ এবং কৌণিক রৈখিক বেগের মাঝে একটা সম্পর্ক তৈরি করতে পারি। কিন্তু কখনোই আমরা কিন্তু এখানে ভেক্টর সাইন ইউজ করতে পারবো না। যদি ভেক্টর সাইন ইউজ করতে হয় তাহলে তোমাকে অবশ্যই প্রথমে ওমেগাকে রাখতে হবে, তারপরে আরকে রাখতে হবে। দ্যাট মিনস ভেক্টর হিসেবে প্রথমে আমাদের থাকবে ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ইন্টু আর ভেক্টর, এভাবে তোমাকে প্রকাশ করতে হবে। কখনোই তুমি কিন্তু প্রথমে আর দিতে পারবে না, কিংবা দ্বিতীয়তে তুমি ওমেগাকে দিতে পারবে না। তো এই হচ্ছে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে সম্পর্ক। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের এখানে ভেক্টরের যে সম্পর্কটা আসছে কিভাবে সেটা। তো সেটা নিয়ে জানার জন্য আমাদের এখানে নতুন একটা ছবি দেখতে হবে। তো আমাদের ছবিটা হবে অনেকটা এরকম, যেখানে আমরা একটা বস্তুকে দড়ির মাধ্যমে বেঁধে আমাদের মাথার উপরে ঘোরাচ্ছি। তাহলে দেখো এখানে ও বিন্দু হচ্ছে আমাদের হাত, যে হাতের মাধ্যমে আমরা একটা দড়িকে বেঁধে রেখেছি। দড়ির সম্পূর্ণ দৈর্ঘ্যটা হচ্ছে আর, এবং বস্তুটা হচ্ছে ঠিক পি বিন্দুতে রয়েছে এখন। তো যখন আমরা একটা বস্তুকে এরকমভাবে মাথার উপরে ঘোরাতে থাকবো তখন ওই বস্তুটা কিন্তু একটা বৃত্তাকার পথ জুড়ে ঘুরবে, তাহলে ওখানে একটা বৃত্তাকার গতি কাজ করবে। এবং যে বৃত্তাকার পথ জুড়ে সে ঘুরবে তার কেন্দ্রটাকে আমি ধরে নিলাম সি। তাহলে সি হচ্ছে আমাদের এখানে বৃত্তাকার পথের কেন্দ্র, আর ও হচ্ছে আমাদের এখানে হাত, যে হাতের মাধ্যমে আমরা ওই বস্তুটাকে ধরে রেখেছি দড়ির মাধ্যমে। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের এই বস্তুটা কিন্তু মোটামুটি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, এবং পি বিন্দুতে থাকা অবস্থায় তার স্পর্শক বরাবর একটা বেগ কাজ করে, সেটা হচ্ছে রৈখিক বেগ। এবং তুমি যদি তোমার ডান হাতের সবগুলো আঙ্গুল, দ্যাট মিনস 4টা আঙ্গুল যদি এই গতির দিকে বা এই ঘূর্ণায়মান পথের দিকে মুখ করে থাকো তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলটা সরাসরি উপরের দিকে কাজ করবে। তাহলে এই বৃদ্ধাঙ্গুল বরাবর যে দিকটা সেটা আসলে আমাদের কৌণিক বেগের দিক হিসেবে কাজ করে। তো এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন এখান থেকে আমরা কয়েকটা জিনিস বের করব। প্রথমে যেটা বের করব সেটা হচ্ছে আমাদের এখানে ধরে নাও পি বিন্দু থেকে যাত্রা শুরু করে বস্তুটা আবার পি বিন্দুতে ফিরে এসেছে, এবং টোটাল যাত্রাপথে তার সময় লেগেছে টি পরিমাণ, মানে পর্যায়কাল আর কি। এবং এই যে এখানে বস্তুটাকে আমরা ঘোরাচ্ছি, তুমি ধরে নাও এটা হচ্ছে সমকৌণিক বেগে সে ঘুরছে, তার মানে ওমেগা পরিমাণ বেগে ঘুরছে। তাহলে আমরা এখানে ওমেগা বের করতে পারি। ওমেগা মানে কি? ওমেগা মানে হচ্ছে কৌণিক সরণ ভাগ হচ্ছে সময়। তো আমরা যেহেতু পি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার পি বিন্দুতে ফিরে এসেছি, তাহলে টোটাল যে কৌণিক সরণটা সেটা হচ্ছে 360 ডিগ্রি অথবা 2π পরিমাণ, এবং এটাকে আমি ভাগ দেব সময় ধারা বা টি ধারা। তাহলে 2π ডিভাইডেড বাই টি, এটা হচ্ছে কি আমাদের ওমেগার মান। আবার খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু রৈখিক বেগও কাজ করে, এবং রৈখিক বেগ জিনিসটা কোথায় কাজ করে তুমি দেখতে পাচ্ছ স্পর্শক বরাবর কাজ করে। এখন তুমি যদি রৈখিক বেগ বের করতে চাও তাহলে তোমাকে একটা সূত্র জানতে হবে। সেই সূত্রটা হচ্ছে কি, তুমি এখানে রৈখিক বেগের মান যদি বের করতে চাও তোমাকে উপরে লিখতে হবে রৈখিক যে দূরত্ব আছে সেটা। দ্যাট মিনস এই বৃত্তাকার পথটাকে আমি যদি টোটালি খুলে ফেলি তাহলে আমরা একটা রৈখিক দূরত্ব পাবো, এবং ওই রৈখিক দূরত্বের মান কি, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ হিসেবে কাজ করবে। তাহলে ভি ইজ ইকুয়াল টু এস ডিভাইড বাই টি, তোমরা এই সূত্র অনুসারে কিন্তু লিখতে পারো। আমাদের এখানে এস হচ্ছে রৈখিক দূরত্ব, যার মান হচ্ছে কি বৃত্তের পরিধির সমান। কেননা বৃত্তাকার পথটাকে আমি যখন খুলে ফেলবো তখন সেটা কিন্তু আমাদের একটা পরিধি হিসেবে কাজ করবে। তাহলে 2π ইন্টু আর উপরে কাজ করবে, আর নিচে থাকবে কি সময়। যেহেতু আমাদের টি পরিমাণ সময়, সম্পূর্ণ বৃত্তাকার পথটাকে আমরা ঘুরতে পারছি ভি পরিমাণ রৈখিক বেগ দিয়ে, তার মানে টি হচ্ছে কি আমাদের সেই সময়। এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কি, আমি এখানে যে হুট করে আর লিখে দিলাম, এই আরটা কিন্তু ছিল আমাদের দড়ির দৈর্ঘ্য, কিন্তু আমাদের এখানে আর বলতে যেটাকে বোঝাচ্ছে সেটা হচ্ছে সি বিন্দু থেকে শুরু করে পি বিন্দু যে দূরত্ব সেটা। তাহলে তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে আর যেটা, এই আর সেটা সেম না, দুটো আর কিন্তু ভিন্ন। তাহলে আমরা কি করতে পারি, আমরা এখানকার আটটাকে বের করতে পারি। তাহলে দেখো তুমি এখানকার আটটাকে বড় হাতের আট ধরতে পারো, তাহলে এই বড় হাতের আটটা আসলে এখানে কাজ করবে। দ্যাট মিনস বৃত্তাকার পথে যে ব্যাসার্ধ সেটা আসলে এখানে কাজ করবে বৃত্তের পরিধি বের করার জন্য।
এটা বের করার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে কি, তুমি যে ঘূর্ণন অক্ষটাকে দেখতে পাচ্ছ, দ্যাট মিনস জেড হচ্ছে আমাদের এখানে একটা ঘূর্ণন অক্ষ বা জেড অ্যাক্সিস। ঘূর্ণন অক্ষের সাপেক্ষে আমি দেখতে পাচ্ছি আমাদের দড়িটা একটা নির্দিষ্ট কোণ তৈরি করেছে এবং এই কোণের পরিমাণটা তুমি থিতা ধরতে পারো। তাই যদি হয় তাহলে আমি বলতে পারি সি থেকে শুরু করে ও যেটা, এটা হবে আমাদের কত, এটা হবে আমাদের এখানে আর কস থিতা। খেয়াল করে দেখো, যেহেতু থিতার পরিমাণ কোণ তৈরি করেছে, তাই আমি বলতে পারি সিও এটার মান হবে হচ্ছে আর কস থিতা, এবং সিও এই রেখার সাথে সরাসরি লম্বভাবে আছে হচ্ছে সিপি। তার মানে এখানকার আর এর যে মানটা সেটা হবে ছোট হাতের আর ইন্টু সাইন থিতা, তার মানে এটার মান হবে আর সাইন থিতা। তাহলে আমরা এখন বড় হাতের আর যেটা, সেটার মান পেয়ে গেলাম আর সাইন থিতা, যেটা আসলে আমাদের দড়ির দৈর্ঘ্যের একটা উপাংশ হিসেবে কাজ করে। তাহলে সেই মানটা আমি এখন এখানে বসিয়ে দিতে পারি। তারপর বসাতে পারি 2 পাই ইন্টু ছোটো হাতের আর, তারপর হচ্ছে সাইন থিতা। এখানে কিন্তু সব আমরা মান নিয়ে কাজ করছি, কোনো ভেক্টর বা দিক নিয়ে কাজ করছি না। এই যদি হয় আমাদের অবস্থা, তাহলে দেখতে পাচ্ছ দুইটা সমীকরণে কিন্তু আমাদের এখানে টি এর মানটা আছে। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা চাইলে এই দুটো সমীকরণকে ভাগ করতে পারি। ধরো এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। একটা হচ্ছে কৌণিক বেগের সমীকরণ, একটা হচ্ছে রৈখিক বেগের সমীকরণ। তো যখন আমরা এই দুটো সমীকরণকে ভাগ করব, তাহলে আমরা কি পাবো, তুমি ধরো 2কে 1 দিয়ে ভাগ করেছো, তাহলে ভি ডিভাইডেড বাই ওমেগা। তো ভি এর মানটা কত ছিল, ভি এর মানটা ছিল হচ্ছে 2 পাই আর সাইন থিতা, এবং এখানে নিচে ছিল হচ্ছে আমাদের বড় হাতের টি। গুণ করলে আমাদের ওই অপর পাশটা উল্টে যাবে, দ্যাট মিনস নিচে থাকা ওমেগাটা উল্টে যাবে, উপরে চলে আসবে হচ্ছে টি, নিচে চলে আসবে হচ্ছে 2 পাই। তাহলে স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু 2 পাই এবং 2 পাই কাটা, টি এবং টি কাটা। তাহলে আলটিমেটলি আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে কি, ছোট হাতের আর, তারপর হচ্ছে সাইন থিতা, এতটুকু অংশ থাকছে। তাহলে তাই যদি থাকে, তাহলে আমরা পরের লাইনটা এভাবে লিখতে পারি যে ভি যেটা হচ্ছে রৈখিক বেগ, ওর মান হচ্ছে আমাদের ওমেগা, দ্যাট মিনস আর গুণ করলে আমাদের ওমেগাটা ওই পাশে চলে যাবে, ওর সাথে গুণ করবো আমরা আর সাইন থিতাকে। তাহলে দেখো তো, আমরা এখানে দেখতে পাচ্ছি ভি ইজ ইকুয়াল টু আর সাইন থিতা। এটা আসলে কেমন দেখাচ্ছে, এটা কিন্তু একটা সূত্রের মতো দেখাচ্ছে, তাই না? আমি যদি এটাকে আরেকটু মডিফাই করে দেখো, ভি মানে হচ্ছে বেগের মান বা রৈখিক বেগের মান, যেটাকে আমরা ভি ভেক্টর হিসেবে লিখতে পারি। মডুলাস দিয়ে আমি যখন ভি ভেক্টর লিখবো, তখন সেটা হচ্ছে রৈখিক বেগের মানকে নির্দেশ করবে। ওমেগা যেটা, সেটাও কিন্তু কৌণিক বেগের মান, দ্যাট মিনস আমি মডুলাস দিয়ে সরাসরি কৌণিক বেগের ভেক্টরটাকে লিখতে পারি। আর যেটা, সেটা কিন্তু ব্যাসার্ধ ভেক্টরের মান, তার মানে এখানে আমি মডুলাস দিয়ে আর ভেক্টরটাকে সুন্দরভাবে লিখতে পারি। এবং ফাইনালি যে সাইন থিতা আছে, এটা কিন্তু সাধারণ একটা মান হিসেবে কাজ করে, এবং সেম সূত্রটা আমাদেরকে কি নির্দেশ করে, একটা ভেক্টরের ক্রস গুণফলকে নির্দেশ করে। তাহলে আলটিমেটলি আমি এখানে লিখতে পারি, যদি আমি এই টোটাল সূত্রটাকে ভেক্টরে কনভার্ট করি, তাহলে ভি ভেক্টরের মান যা পাবো সেটা হবে ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর, এটা সমান। তাহলে আমরা আলটিমেটলি যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্রস গুণফল পাচ্ছি কৌণিক বেগ এবং ব্যাসার্ধ ভেক্টরের। তাহলে কৌণিক বেগ এবং ব্যাসার্ধ ভেক্টরকে আমি যদি ক্রস গুণফল করি, তবেই আমরা এখানে রৈখিক বেগটাকে পেয়ে যাব। আবার তোমরা জানো, যখন দুইটা ভেক্টরকে ক্রস গুণফল করা হয়, তখন তার লব্ধি যেটা পাওয়া যায় তার দিকটা থাকে তাদের সাথে লম্ব বরাবর। তার মানে আমি এখানে যে দিকটা পাবো, দ্যাট মিনস আমি যদি তোমাদেরকে এই সমীকরণটা দেখাই, এই সমীকরণের মধ্যে তুমি দেখতে পাচ্ছ ভি এর অবশ্যই একটা দিক থাকবে, এবং এই দিকটা অবশ্যই হবে ওমেগা এবং আর এর সাথে লম্ব বরাবর। তাহলে তুমি যদি ছবির থেকে দেখো, তাহলে ছবিতে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে ভিটা কিন্তু লম্ব বরাবর কাজ করে না, ভি না, ওমেগা কিন্তু লম্ব বরাবর কাজ করে আর এর সাথে। তাহলে ওমেগা এবং আর, এদেরকে নিয়ে আমরা কিন্তু একটা প্লেন বা তল বানাতে পারি। তার মানে এরা দুজন কিন্তু সেম প্লেনে থাকতে পারে। যখন দুইটা ভেক্টর একে অপরের সাপেক্ষে লম্ব হয়, তখন আমরা চাইলে তাদেরকে যে কোনো একটা প্লেনে রাখতে পারি। প্লেন বলতে কি বোঝায়, হয় এটা এক্স ওয়াই প্লেন, অথবা হতে পারে ওয়াইজেড প্লেন, অথবা হতে পারে আমাদের জেড এক্স প্লেন। তার মানে অক্ষদ্বয় দ্বারা প্লেন বা তলকে বোঝানো হচ্ছে। তো যে কোনো দুইটা ভেক্টর যখন লম্বভাবে থাকবে, তখন তারা অবশ্যই কোনো না কোনো প্লেন বা তলে থাকবে। ওই তলের সাথে লম্ব বরাবর থাকবে তাদের ক্রস গুণফলের লব্ধিটা। তার মানে এখানে ভি যে ভেক্টরটা আছে বা রৈখিক বেগের যে ভেক্টরটা, ওর দিকটা থাকবে অবশ্যই আমাদের এই যে এখানে যে প্লেনের মধ্যে তারা থাকছে ওমেগা এবং আর, ওর সাথে লম্ব বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের এখানে মেইন বিষয়। আর আমি যদি ছবির মাধ্যমে একটু দেখাই, তাহলে দেখো আমরা এখানে চাইলে একটা প্লেন তৈরি করতে পারি। তো দেখো, ওমেগা উপরে কাজ করে এবং পি ভেক্টরটা আমাদের এখানে নিচে কাজ করে। ওমেগা যেটা, সেটা হচ্ছে জেড অক্ষ বরাবর কাজ করে, আর আমাদের এখানে যেই ব্যাসার্ধ ভেক্টরটা আছে সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে। তাহলে এক্স এবং জেডকে নিয়ে তুমি কিন্তু এরকম একটা তল কল্পনা করতে পারো। আমি জাস্ট একটু এঁকে দেখাই, তাহলে বুঝতে পারবে।
তো আমি যদি জেড এবং এক্স অক্ষ বরাবর এরকম একটা তল কল্পনা করি, তাহলে এই তলের মধ্যে কিন্তু দুইজন জিনিস বসে আছে। একটা হচ্ছে আমাদের এখানে ওমেগা বা কৌণিক বেগ, আরেকটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা আর। তাহলে এই যে একটা তল তুমি দেখতে পাচ্ছ, আমি জাস্ট একটু সিম্পলি তোমাদেরকে হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের এখানে টোটাল তলটা। তো পুরোপুরি তল আমি আঁকবো না, জাস্ট আমি বর্ডারগুলো আঁকছি, তাহলে তোমরা বুঝতে পারবে। তাহলে এই যে একটা তল তৈরি হলো জেড অ্যাক্সিস এবং এক্স অ্যাক্সিসকে নিয়ে, এই তলের মধ্যে আমাদের দুজন জিনিস বসে আছে এবং এই দুজনের সাথে সম্পূর্ণভাবে লম্বভাবে বা বলা যায় এই তলের সাথে লম্বভাবে কিন্তু কাজ করছে আমাদের রৈখিক বেগ বা ভি। তাহলে অবশ্যই ক্রস গুণফলের শর্তই কিন্তু এখানে মানা হচ্ছে। দ্যাট মিন্স তুমি দেখো আমাদের এখানে রৈখিক বেগ যেটা বা ভি যেটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে জেড এক্সের সাপেক্ষে অন্য একটা লম্বভাবে কাজ করে এবং এটা বেসিক্যালি ওয়াই এক্সিস বরাবর কাজ করে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস লিখতে পারি, আমাদের এখানে ওমেগা যেটা তুমি দেখতে পাচ্ছ সেটা জেড অক্ষ বরাবর কাজ করে, আর যেটা সেটা কিন্তু এক্স অক্ষ বরাবর কাজ করে। তাহলে এক্স এবং জেড মিলে কিন্তু একটা তল বা প্লেন তৈরি করে এবং এই তল বা প্লেনের সাথে ঠিক লম্ব বরাবর আমাদের কাজ করছে কি রৈখিক বেগ বা ভি। তাহলে রৈখিক বেগ বা ভি এর যে তলটা সেটা অবশ্যই ওয়াই অক্ষ বরাবর হবে। তাহলে সবসময় মনে রাখবে কৌণিক বেগ এবং রৈখিক বেগের মধ্যে যদি সম্পর্ক বলি, তারা একে অপরের সাথে লম্বভাবে কাজ করে। যেমন ওমেগা যেহেতু আর এর সাপেক্ষে লম্ব, আর ঠিক একইভাবে ভি এর সাপেক্ষে লম্ব, ভিও ঠিক একইভাবে ওমেগার সাপেক্ষে লম্ব, যেটা আমি অলরেডি তোমাদেরকে প্রথম স্লাইডে লিখে দিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের কাহিনী এবং আমাদের এখানে সম্পর্ক হচ্ছে এটা। আমি একটা কাজ করি, এই সম্পর্কটার মধ্যে একটা স্টার চিহ্ন দিয়ে দিই যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এই সম্পর্কটা তোমরা মনে রাখবে এবং অবশ্যই এটাও তোমরা মনে রাখবে, কখনোই তোমরা ওমেগাকে পরে লিখবে না কিংবা আরটাকে ভেক্টর দিয়ে আগে লিখবে না। তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে কৌণিক বেগ ভার্সেস রৈখিক বেগ। দ্যাট মিন্স এই দুটো বেগের মধ্যে পার্থক্যটা দেখবো। খুবই শর্টকাট কয়েকটা পার্থক্য দেখবো এবং ডিটেলসে আমরা এতটা দেখতে পারবো না। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা বস্তু সুন্দরভাবে বৃত্তাকার পথে ঘুরছে এবং প্রতি একক সময় তার যে কৌণিক সরণের মানটা পরিবর্তন হচ্ছে তাকে কিন্তু আমরা কৌণিক বেগ বলি। তার মানে কৌণিক বেগ যেটা বা ওমেগা যেটা, সেটা হচ্ছে বৃত্তাকার পথে অবশ্যই বস্তুটাকে ঘূর্ণায়মান হতে হবে এবং প্রতি একক সময় তার যে কৌণিক সরণের মানটা পরিবর্তন হচ্ছে সেটাকে আমরা কৌণিক বেগ বলতে পারি। আর রৈখিক বেগ যেটা, সেটাকে ভি দিয়ে প্রকাশ করা হয়। সেটাও একদম ইজি, যে যদি কোনো একটা বস্তু রৈখিক পথে চলে বা সরলরেখা বরাবর চলে, তাহলে প্রতি একক সময় তার যে সরণের পরিবর্তন, সেই সরণের পরিবর্তনের হারটাকে আমরা রৈখিক বেগ বলি। তারপর এখানে মাত্রা এবং একক, এগুলো তোমরা মোটামুটি জানো। আমরা জানি যে কৌণিক বেগের যে মাত্রা না একক যেটা, সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড হিসেবে কাজ করে। বাট রৈখিক বেগের জন্য যেই এককটা সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড হিসেবে কাজ করে এবং মিটারটাকে তোমরা ছেলে কিলোমিটার, সেন্টিমিটার, তারপর সেকেন্ডটাকে তোমরা ছেড়ে মিলি সেকেন্ড, এরকমভাবে বানাতে পারো। তারপর মাত্রার কথা যদি বলি, সেটাও খুব সহজ। তোমরা মাত্রা সম্পর্কেও জানো যে কৌণিক বেগের জন্য আমাদের যে মাত্রাটা কাজ করে সেটা হচ্ছে টি ইনভার্স 1 হিসেবে কাজ করে এবং আমরা এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে পারি দুপাশে। এবং এই টি ইনভার্স 1টা আমাদের এক্ষেত্রে কিন্তু কাজ করে না রৈখিক বেগের ক্ষেত্রে, এখানে সরাসরি কাজ করবে এল টি ইনভার্স 1। তার মানে আমাদের রৈখিক বেগের জন্য এল বা লেন্থটাও কাজ করে এবং টি বা সময়টাও কাজ করে। তাহলে এল টি ইনভার্স 1 হচ্ছে আমাদের রৈখিক বেগের জন্য মাত্রা। তারপরে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে সূত্রের ব্যাপারটা যদি বলি, তোমরা অলরেডি সূত্রটা জানো। সেটা হচ্ছে কৌণিক বেগের জন্য আমাদের সূত্র হচ্ছে ওমেগা ইজ ইকুয়াল টু রৈখিক বেগ ডিভাইডেড বাই ব্যাসার্ধ, যেখানে শুধুমাত্র মান নিয়ে আমরা কাজ করেছি। আর রৈখিক বেগের জন্য আমাদের সূত্রটা সরাসরি ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা, যেখানে আমরা মানকে নিয়ে কাজ করেছি। তো দিক নিয়ে কিন্তু আমরা কখনো এরকম সূত্র বানাইনি, তুমি মান নিয়ে এরকম একটা সূত্র বানাতে পারো। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে কোনো একটা বস্তু যখন এরকম আবর্তন করতে থাকে, তখন ওই বস্তুটা কেন্দ্র থেকে যতই প্রান্তের দিকে যায়, তার উপাদানগুলো ধরো এখানে একটা ডিস্ক বা কোনো একটা চাকতি আবর্তন করছে। তো আমি ধরে নিলাম কেন্দ্র হচ্ছে সি এবং ওই বস্তুটা কেন্দ্র থেকে কাছে একটা উপাদান আছে এই বিন্দুতে, তারপর আরেকটু দূরে আরেকটা উপাদান আছে বি বিন্দুতে এবং আরেকটু দূরে এখানে সি বিন্দুতে আরেকটা উপাদান আছে। তো কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যায়, বস্তুটা যদি টোটালি সমকৌণিক বেগে চলে, তাহলে প্রত্যেকটা বিন্দুতে কিন্তু তার বেগটা বা রৈখিক বেগটা রৈখিক বেগ হবে না। দ্যাট মিনস এই বিন্দুতে তার রৈখিক বেগটা কম হবে, দ্যাট মিনস সেটা স্পর্শক বরাবর এভাবে কাজ করবে। বি বিন্দুতে তার রৈখিক বেগটা আরেকটু বেশি হবে এবং সি বিন্দুতে তার রৈখিক বেগটা আরও বেশি পরিমাণে হবে। তাহলে সমকৌণিক বেগে যখন কোনো একটা বস্তু চলতে থাকে, তখন কেন্দ্র থেকে যতই দূরে যাওয়া যায় ততই কিন্তু তার রৈখিক বেগের মানটা বাড়তে হয়। তাহলে এই জিনিসটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে সহজ কথা যদি বলি যে আবর্তনরত কোনো একটা বস্তুর বিভিন্ন কণার কৌণিক বেগ সবসময় একই থাকে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এই বিন্দু,
বি বিন্দু এবং ধরো ডি বিন্দু, এই তিনোটা বিন্দুতে কিন্তু কৌণিক বেগের মান বা ওমেগা কিন্তু সেম থাকে। বাট আবর্তনরত কোনো একটা বস্তুর বিভিন্ন কণার রৈখিক বেগ কিন্তু বিভিন্ন হয়। তার মানে এই বিন্দুতে আমাদের রৈখিক বেগ ধরো V1, বি বিন্দুতে রৈখিক বেগ V2, সি বিন্দুতে না, ডি বিন্দুতে হচ্ছে রৈখিক বেগ V3। এবং এখানে মনে রাখতে হবে V1 এর যে মানটা আছে, আমি একটু নিচে লিখি, এটা কিন্তু সবচেয়ে কম, V2 এর মানটা হচ্ছে একটু বেশি এবং V3 এর মানটা কি আরও বেশি। তো এই হচ্ছে আমাদের মেইন ফ্যাক্ট রৈখিক বেগ এবং কৌণিক বেগের মধ্যে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের যখন কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘুরে তখন তার মধ্যে একই সাথে দুইটা বেগ কাজ করে, একটা হচ্ছে কৌণিক বেগ, একটা হচ্ছে রৈখিক বেগ। এবং রৈখিক বেগ যেটা, সেটা সম্পূর্ণভাবে বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। তুমি দেখতে পাচ্ছ স্পষ্ট যে এখানে আমাদের যে রৈখিক বেগটা কাজ করছে সেটা কিন্তু বৃত্তাকার পথের স্পর্শক বরাবর কাজ করে। বাট যখন কোনো একটা বস্তু জাস্ট সরল রেখা বরাবর চলে, ধরো ভি পরিমাণ একটা বেগ নিয়ে সরল রেখা বরাবর চলছে, তখন কিন্তু তার মধ্যে কোনো কৌণিক বেগ কাজ করে না, শুধুমাত্র রৈখিক বেগটাই কাজ করে। দ্যাট মিনস ভি পরিমাণ বেগই কাজ করে। তাহলে এটা মনে রাখতে হবে যে সবসময় আমাদের বৃত্তাকার পথে চলমান বস্তুর জন্য দুই ধরনের বেগই কাজ করে। তো এখন কৌণিক বেগের সমীকরণ যদি বের করতে চাই তাহলে তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, খেয়াল করে দেখো। এখানে এক্স ওয়াই প্লেন বা তলের মধ্যে একটা বস্তু ঘুরছে এবং বস্তুটার কেন্দ্র হচ্ছে ধরো সি, এবং এই কেন্দ্র থেকে যাত্রা শুরু করে বস্তুটা একটা নির্দিষ্ট গতিপথে ঘুরছে এবং সেটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে। তাই যদি হয় কোনো একটা মুহূর্তে আমি ধরলাম বস্তুটার অবস্থান হচ্ছে পি। এখন বস্তুটা যে পরিমাণ ব্যাসার্ধ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে আর, তার মানে আর এখানে একটা ব্যাসার্ধ ভেক্টর হিসেবে কাজ করবে। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে রেফারেন্স যে অ্যাক্সিসটা আছে, দ্যাট মিনস এক্স অ্যাক্সিস, এই এক্স অ্যাক্সিসের সাপেক্ষে আমাদের বস্তুটা একটা নির্দিষ্ট পরিমাণ কৌণিক সরণ প্রাপ্ত হয়েছে, যেটা হচ্ছে থিতা। তাহলে থিতা হচ্ছে কি আমাদের এখানে কৌণিক সরণ। এবং আমাদের বস্তুটা প্রথমে ছিল ধরো এই বিন্দুটাতে, দ্যাট মিনস পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর কোনো একটা বিন্দুতে, তারপর বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর পি বিন্দুতে চলে আসছে। তো আমি যদি আর বা ব্যাসার্ধ ভেক্টরের মাধ্যমে এই উপাংশটা বের করতে পারি বা পি বিন্দু যদি স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে কিন্তু এখানে একটা ভালো কাজ হবে। তুমি ধরে নাও সি বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব গেল বস্তুটা, তাহলে এতটুকু দূরত্বের যে মান হবে সেটা অবশ্যই আর কস থিতা হবে, যেহেতু আর হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ এবং থিতা পরিমাণ কোণ যেহেতু তৈরি করেছে, তার মানে আর কস থিতা হচ্ছে এই দূরত্বটা। আবার আমি ধরে নিলাম এটা হচ্ছে ডি বিন্দু। ডি বিন্দু থেকে যখন পি বিন্দুতে বস্তুটা আবার যে গেল পজিটিভ ওয়াই অক্ষ বরাবর, তখন এটারও কিন্তু একটা মান বের করতে পারি, সেটা হচ্ছে আর সাইন থিতা। তার মানে ব্যাসার্ধ যেটা আছে সেটার একটা উপাংশ হিসেবে কাজ করবে। এখন খেয়াল করো, পি বিন্দুতে থাকা অবস্থায় কিন্তু আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর আর সেটা কিন্তু বাইরের দিকে কাজ করে, কেননা তুমি জানো ব্যাসার্ধ ভেক্টরের কাজই হচ্ছে কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করা। আমরা চাচ্ছি কি কৌণিক বেগের সমীকরণ বের করতে যাচ্ছি, দ্যাট মিনস ওমেগার একটা সমীকরণ বের করতে যাচ্ছি। এবং তুমি যখন ওমেগা বের করতে যাবে তখন আরও দুইটা জিনিস তোমার কাছে চলে আসবে, একটা হচ্ছে কৌণিক সরণ এবং আরেকটা হচ্ছে আমাদের রৈখিক বেগ বা ভি, এবং একই সাথে আমাদের ব্যাসার্ধ ভেক্টর বা আর এটাও কিন্তু চলে আসবে। তাহলে মোটামুটি আমাদের এই কয়টা জিনিস চলে আসবে যদি আমি কৌণিক বেগের সমীকরণ বের করতে চাই। তাহলে আমরা মোটামুটি পি বিন্দুর একটা স্থানাঙ্ক পেলাম, যেটার বুঝ হচ্ছে আর কস থিতা এবং যেটার কোটি হচ্ছে আমাদের আর সাইন থিতা। তো এটা বের করার পর আমরা এখন মেইন কাজটা করব। খেয়াল করে দেখো, আমরা এখানে থিতা পরিমাণ কোণ দেখতে পাচ্ছি, তাই না? তো এই যে থিতাটা দেখতে পাচ্ছি, এই থিতা হচ্ছে কি একটা নির্দিষ্ট কৌণিক সরণ এবং ওর কিন্তু একটা নির্দিষ্ট দিক অবশ্যই আছে। তুমি দেখতে পাচ্ছ আর এর সাথে আমাদের একদম 90 ডিগ্রি করে আমাদের এখানে থিতার দিকটা কাজ করে বা কৌণিক সরণের দিকটা কাজ করে, কেননা তুমি জানো সবসময় আমাদের আর এবং থিতা এরা কিন্তু পরস্পর লম্বভাবে কাজ করবে। তার মানে ব্যাসার্ধ ভেক্টরের যে দিক তার সাথে লম্ব বরাবর আমাদের এখানে কৌণিক সরণের দিকটা কাজ করে। তাহলে আমরা এই কৌণিক সরণের দিকটাকে লিখতে পারি থিতা ক্যাপ, কেননা যে কোনো একটা ভেক্টরের যে একক ভেক্টরটা থাকে সেটাকে আমরা এরকম টুপি বা ক্যাপ চিহ্ন দিয়ে প্রকাশ করি এবং ওই একক ভেক্টরটা আসলে ওই ভেক্টরের দিকটাকে প্রকাশ করে। তাহলে থিতা ক্যাপ যেদিকে কাজ করে সেটা হচ্ছে ঠিক আর ভেক্টরের সাপেক্ষে লম্ব বরাবর দিকটা, যেটা আমরা এদিক বরাবর দেখতে পাচ্ছি। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, তুমি এখানে পি বিন্দুতে থাকা বস্তুটাকে যেহেতু ঘোরাচ্ছ সেটা কিন্তু একটা নির্দিষ্ট রৈখিক বেগ প্রাপ্ত হবে এবং এই রৈখিক বেগটাও কিন্তু একটা নির্দিষ্ট দিকে কাজ করে। সেই দিকটা হচ্ছে কি তুমি দেখতে পাচ্ছ স্পর্শক বরাবর। তার মানে এই বৃত্তাকার পথের স্পর্শক বরাবর দুইটা জিনিসের দিক কাজ করে, একটা হচ্ছে রৈখিক বেগের দিক কাজ করে, আরেকটা হচ্ছে কৌণিক বেগ মানে রৈখিক বেগের রৈখিক বেগের যে দিকটা সেটা কাজ করে, আরেকটা হচ্ছে কৌণিক যে সরণ আছে সেই দিকটা কাজ করে। তার মানে আমি এখান থেকে একটা সম্পর্ক লিখতে পারি, সেটা হচ্ছে ভি যেদিকে কাজ করে আমাদের থিতা ক্যাপটা কি একই দিকে কাজ করে। তার মানে এদেরকে নিয়ে আমরা এখন একটা দারুণ সম্পর্ক তৈরি করার চেষ্টা করব।
প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা আরটাকে বের করার চেষ্টা করি। আর মানে হচ্ছে আমাদের এখানে ব্যাসার্ধ ভেক্টর, এবং ব্যাসার্ধ ভেক্টর বের করার সিস্টেম হচ্ছে কি, তুমি দেখতে পাচ্ছ এক্স অক্ষ বরাবর তার কিছু পরিমাণ উপাংশ কাজ করে, সেটা হচ্ছে আর কস থিটা, এবং যেহেতু এটা এক্স অক্ষ বরাবর কাজ করে তার মানে আমরা এখানে আই ক্যাপ বসাবো। তারপরে ওয়াই অক্ষ বরাবর তার একটা উপাংশ কাজ করে, সেটা হচ্ছে আর সাইন থিটা, এবং এটা ওয়াই অক্ষর জন্য এখানে আমরা একটা জে ক্যাপ বসাবো। তাহলে আর কস থিটা আই ক্যাপ প্লাস আর সাইন থিটা জে ক্যাপ, এটা হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ ভেক্টরের এক্সের যেই প্রকাশ সেটা। এখন আমি যদি ব্যাসার্ধ ভেক্টরের দিকটা বের করতে চাই, যে দিকটা তুমি দেখতে পাচ্ছ সরাসরি কেন্দ্র থেকে এরকম বাইরের দিকে কাজ করে, যে এদিক বরাবর কাজ করে, তাহলে আমরা দিকও বের করতে পারি আর টু বি দিয়ে বা আর ক্যাপ দিয়ে। দিক বের করার সিস্টেম হচ্ছে কি, আমি আর ভেক্টরের একক ভেক্টর বের করব। তাহলে একক ভেক্টর মানে কি, একক ভেক্টর মানে হচ্ছে ওই ভেক্টরটা উপরে বসবে আর নিচে বসবে ওই ভেক্টরের মান। দ্যাট মিনস আমাদের উপরে কি বসবে, উপরে বসবে, আমি যদি ভেঙে লিখি তাহলে আমাদের বসবে হচ্ছে আর কস থিটা ইন্টু আই ক্যাপ, নিচে বসবে শুধুমাত্র আর, এবং তুমি ভেঙে লিখলে বাকি অংশটা ওখানে বসবে আর সাইন থিটা ইন্টু জে ক্যাপ, আর নিচে বসবে শুধুমাত্র আর। তো উপরে আর নিচে কিন্তু আমাদের আর কাটাকাটি যায়, তো আমাদের এখানে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে কস থিটা অফ আই ক্যাপ, আর আরেকটা হচ্ছে সাইন থিটা অফ জে ক্যাপ, এই দুটো জিনিস থাকে। তাহলে এটাই এখন আমাদের আর ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টরের দিক হিসেবে কাজ করে। সেই সাথে তুমি দেখতে পাচ্ছ আমাদের ব্যাসার্ধ ভেক্টরের সাথে কিন্তু কৌণিক সরণটা সরাসরি 90 ডিগ্রি বরাবর কাজ করছে। তার মানে আমরা কিন্তু চাইলে এখন থিটা ক্যাপ যেটা আছে সেটার মানও বের করতে পারি। তাহলে চলো আমরা এখন থিটা ক্যাপের মানটা বের করার চেষ্টা করি, এবং এটাকে আমরা বের করে এই জায়গাটাতে লিখব। তো দেখো, আমরা থিটা ক্যাপকে দেখতে পাচ্ছি আর এর সাথে লম্বভাবে কাজ করে। তো এখন পি বিন্দু থেকে যে থিটা ক্যাপের দিকটা, সেটাকে আমরা চাইলে বৃত্তের কেন্দ্রে এখানে দেখাতে পারি। তার মানে এই বরাবর আমাদের এখানে থিটা ক্যাপ পরিমাণ যেই দিকটা আছে সেটা কাজ করবে। আবার তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের যেহেতু এইখানে আঁকা এই রেখাটা এবং এই রেখাটা একে অপরের সাপেক্ষে প্যারালাল বা সমান্তরাল, তার মানে আমাদের এখানে থিটা কোণ কেন্দ্রে যেভাবে কাজ করছে এই জায়গাটাতে কিন্তু আমাদের থিটা কোণ একইভাবে কাজ করবে। তাহলে থিতার যে দিকটা, সেই দিকের এখন দুটো উপাংশ আমরা পাচ্ছি। একটা উপাংশ কাজ করবে অবশ্যই এই বরাবর, আরেকটা উপাংশ কাজ করবে এই বরাবর। দ্যাট মিনস একটা কাজ করবে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, আরেকটা কাজ করবে অবশ্যই পজিটিভ ওয়াই অক্ষ বরাবর। তো নেগেটিভ এক্স অক্ষ বরাবর তুমি যদি দেখো এবং পজিটিভ ওয়াই অক্ষ বরাবর যদি তুমি দেখো, তাহলে দেখতে পাচ্ছ পজিটিভ ওয়াই অক্ষ বরাবর শুধুমাত্র থিতা পরিমাণ কোণ কাজ করে বলে আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর উপাংশটা হবে কত, কস থিতা, তাই না? তাহলে আমি এখানে লিখতে পারি শুধুমাত্র আমাদের এখানে, আচ্ছা আমি একটু ভিন্ন কালারে লিখি। দেখো, যেহেতু আমরা এখন থিটা ক্যাপের দুইটা উপাংশ পেয়ে গেছি, একটা হচ্ছে পজিটিভ ওয়াই অক্ষ বরাবর আর একটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, এবং পজিটিভ ওয়াই অক্ষর সাথে তার কিন্তু থিতা পরিমাণ কোণ কাজ করে, সেজন্য আমি বলতে পারি আমাদের কস থিতা এটা পজিটিভ ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, এবং যেহেতু সেটা পজিটিভ ওয়াই অক্ষ তার মানে এখানে একটা জে ক্যাপ কাজ করবে। আবার আরেকটা উপাংশ যেহেতু নেগেটিভ এক্স অক্ষ বরাবর কাজ করছে, দ্যাট মিনস এদিক বরাবর, আমি একটু একটা কাজ করি, হাইলাইটার দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের পজিটিভ ওয়াই অক্ষ বরাবর উপাংশ, আরেকটা হচ্ছে নেগেটিভ এক্স অক্ষ বরাবর উপাংশ, এবং এই দুটো উপাংশ আমরা কার জন্য পেয়েছি, আমরা থিতা ক্যাপের জন্য পেয়েছি। দ্যাট মিনস কৌণিক সরণের যে দিকটা আছে সেই দিকের জন্য পেয়েছি। তাহলে একটা উপাংশ আমরা পেলাম, আরেকটা উপাংশ কি নেগেটিভ ওয়াই অক্ষ মানে এক্স অক্ষ বরাবর, তাহলে সেজন্য আমরা একটা নেগেটিভ সাইন দিব, এবং এটা যেহেতু লম্বভাবে আছে তাই আমরা এখানে সাইন থিতা দিব, এবং ওর সাথে আমরা এখানে আই ক্যাপ দিয়ে দিব। তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে একটা উপাংশ কাজ করে ওয়াই অক্ষ বরাবর, ওর সাথে লম্বভাবে আরেকটা উপাংশ কাজ করে নেগেটিভ এক্স অক্ষ বরাবর, সেজন্য আমরা উপাংশগুলোকে এভাবে লিখতে পারি। এবং এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে তুমি থিতা ক্যাপের যে দিকটা সেটা পেয়ে যাবে। তুমি এখানে মাইনাস সাইন থিতা প্রথমে দিতে পারো, তারপর আই ক্যাপ লিখতে পারো, তারপর প্লাস কস থিতা দিতে পারো, তারপর হচ্ছে জে ক্যাপ লিখতে পারো। তো এই হচ্ছে আমাদের কৌণিক যেই সরণটা ছিল সেই সরণের দিক অথবা থিতা ক্যাপ। তাহলে আমরা এখানে ব্যাসার্ধ ভেক্টরের দিক পেলাম, কৌণিক সরণের দিকও পেলাম। তারপরে মেইন যে কাজটা সেটা হচ্ছে আমরা এখন রৈখিক বেগটা বের করব। খেয়াল করো রৈখিক বেগ কীভাবে বের করে। তুমি জানো যে রৈখিক বেগের দুইটা ডেফিনেশন আছে, একটা হচ্ছে সময়ের সাথে কোনো একটা বস্তুর সরণের পরিবর্তনের হারকে রৈখিক বেগ বলে, অথবা সময়ের সাথে কোনো একটা বস্তুর যেই অবস্থান ভেক্টর আছে সেটার পরিবর্তনের হারকে আমরা রৈখিক বেগ বলে থাকি। বাট আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে শুধুমাত্র অবস্থান ভেক্টর কাজ করে আর, তাই আমরা সময়ের সাথে এই যে আর এর পরিবর্তন সেটাকে লিখে রৈখিক বেগটাকে বের করতে পারি। দ্যাট মিনস dr ডিভাইড বাই dt যদি করি সেটাই হবে কি আমাদের রৈখিক বেগের সমীকরণ। তো এখন আমরা আর এর মানটা ভিতরে বসিয়ে দিতে পারি। আর এর মান বলতে হচ্ছে টোটালি ভেক্টরটাকে বসিয়ে দিতে পারি। আর ভেক্টরটা কী ছিল, এই যে এখান থেকে দেখো, এটা ছিল হচ্ছে আর কস থিতা ইন্টু আই ছিল, আর এখানে ছিল হচ্ছে আর সাইন থিতা ইন্টু জে ছিল, এতটুকু অংশ এখানে ছিল।
তো আমরা দেখতে পাচ্ছি আর এর মানটা হচ্ছে ব্যাসার্ধের মান এবং ব্যাসার্ধের মান কিন্তু কখনোই পরিবর্তন হয় না। যেহেতু ব্যাসার্ধের মানটা পরিবর্তন হচ্ছে না, তার মানে আমরা চাইলে আরটাকে বাইরে রাখতে পারি। ভেতরে কাকে বসাতে পারি? ডি ডিটি অফ কস থিতাকে বসাতে পারি, তাহলে এটা অফ আই, প্লাস এখানে বসাতে পারি ডি ডিটি অফ সাইন থিতা, এখানে হবে হচ্ছে আমাদের জে। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ ভেক্টরের যে ডিফারেন্সিয়েশন সেটা। এখন খেয়াল করো, আমি যদি এটাকে একটা চেইন রুলের মধ্যে অ্যাপ্লাই করি, যেহেতু দেখতে পাচ্ছি নিচে হচ্ছে ডিটি আর উপরে হচ্ছে আমাদের শুধুমাত্র থিতা, তাই আমরা এই থিতাটাকে আনার জন্য চালাকি করে নিচে ডি থিতা আনতে পারি। তখন আমাদের এখানে বসবে কি? কস থিতা। বাট যেহেতু এখানে ডি থিতা এনেছি, তাই এটাকে কাটার জন্য আমরা আলাদাভাবে ডি থিতা ডিভাইড বাই ডিটি এটা লিখতে পারি এবং ওর সাথে একটা আই ক্যাপ যুক্ত থাকবে। সেম কাজটা আমরা পরবর্তীতেও করতে পারি। দ্যাট মিনস আমাদের এখানে ডিটি না দিয়ে মানে ডি ডিভাইড বাই ডি থিতে দিব, তারপর আমাদের এখানে থাকবে সাইন থিতা, এবং যেহেতু ডি থিতা আমরা এক্সট্রা এনেছি তাই সেটাকে আমরা উপরে বসিয়ে দিব এবং নিচে আগের মতো করে ডিটি দিব, এবং এটা হচ্ছে আমাদের জে ক্যাপ হিসেবে কাজ করবে। এটাকে বলা হয় আসলে চেইন রুল, এবং ডিফারেন্সিয়েশনে আমরা এরকম চেইন রুল ইউজ করতে পারি। এখন দেখো তো, আমাদের এখানে দুইটা পার্ট এসেছে, একটা হচ্ছে কস থিতার পার্ট আর একটা হচ্ছে সাইন থিতার পার্ট। তোমরা জানো কস থিতাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে সেটা মাইনাস সাইন থিতা তৈরি করে। তাহলে আমরা পরের লাইনটা কীরকমভাবে লিখতে পারি? আমরা আরকে আগের মতোই লিখতে পারি, বাট এখানে আমরা লিখতে পারি মাইনাস সাইন থিতা, তাই না? অবশ্যই লিখতে পারি, যেহেতু আমরা কস থিতাকে ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এটা হয়ে যাবে আমাদের এখানে মাইনাস সাইন থিতা, এবং ডি থিতা ডিভাইড বাই ডিটি, এটার পরিচয় কী ভালো করে দেখো। ডি থিতা ডিভাইড বাই ডিটি যেটা, এটা কিন্তু কৌণিক বেগ বা ওমেগাকে নির্দেশ করে। যেহেতু এখানে সময়ের সাথে কৌণিক সরণের ডিফারেন্সিয়েশন করেছি বা সময় সাপেক্ষে কৌণিক সরণটাকে আমরা বের করতে যাচ্ছি, তাই আমাদের এটা হচ্ছে কৌণিক বেগ হিসেবে কাজ করবে। এখানে কিন্তু ডি থিতা ডিভাইড বাই ডিটি যেটা, এটা কিন্তু কৌণিক বেগ বা ওমেগা হিসেবে কাজ করে। তাহলে যেহেতু দুইটা পার্টই আমি কৌণিক বেগ বা ওমেগাকে পাচ্ছি, আমরা চাইলে এই কৌণিক বেগ বা ওমেগাটাকে বাইরে বের করে আনতে পারি। দ্যাট মিনস এই জায়গাটাতে আমরা এখানে এটাকে বসিয়ে দিতে পারি, তাহলে ইজ ইকুয়াল ওমেগা ইন্টু আর কাজ করবে। তো তখন ভিতরে কি থাকবে? মাইনাস সাইন থিতা ইন্টু এই যে এখানে একটা আই ছিল, আই ক্যাপ, এই আই ক্যাপটা এখানে থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছ সাইন থিতাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন সেটা কস থিতাতে কনভার্ট হবে, তাহলে প্লাস এখানে থাকবে হচ্ছে কস থিতা, এবং এখানে এক্সট্রা একটা যে ছিল, এই যেটা কিন্তু এখানে কাজ করবে। এবার একটা বিষয় খেয়াল করো, আমরা এখানে যে মাইনাস সাইন থিতা ইন্টু আই প্লাস হচ্ছে কস থিতা ইন্টু জে দিয়েছি, এই টোটাল জিনিসটা কিন্তু আমাদের এখানে থিতা ক্যাপ হিসেবে কাজ করে। থিতা ক্যাপ মানে কি? থিতা ক্যাপ মানে হচ্ছে কৌণিক সরণের দিক। আমি একটু জিনিসগুলো লিখে দিই তাহলে বুঝতে পারবে। আমরা এখানে আর ক্যাপ যেটা বের করেছি, এটা আসলে ব্যাসার্ধ ভেক্টরের দিক হিসেবে কাজ করছিল। আবার একইভাবে আমরা এখানে যে থিতা ক্যাপটা বের করেছি, এটা হচ্ছে কৌণিক সরণ যে ছিল তার দিক হিসেবে কাজ করেছে। তাহলে আমরা আলটিমেটলি এখানে লিখতে পারি কি? ওমেগা ইন্টু আর, এবং এই টোটালটার জায়গায় আমরা এখানে লিখতে পারি থিতা ক্যাপ। তো দেখো, এখানে ওমেগার সাথে আমরা আরকে সরাসরি গুণ করেছি এবং ওর সাথে আমরা থিতা ক্যাপটাকে গুণ করে দিয়েছি, এবং এই টোটালটা আসলে কিসের মান হিসেবে কাজ করে? আমরা শুরু করেছিলাম রৈখিক বেগ নিয়ে, তো এটা আসলে রৈখিক বেগের একটা কি বলবো প্রকাশ হিসেবে কাজ করে, এবং এটা কিন্তু ভেক্টর, রৈখিক বেগটা কিন্তু ভেক্টর হিসেবে কাজ করছে। তাহলে আলটিমেটলি আমি এখানে যে সম্পর্কটা পাচ্ছি সেটা হচ্ছে রৈখিক বেগের যে ভেক্টর সেটা ইজ ইকুয়াল টু কৌণিক বেগ গুণন ব্যাসার্ধ ইন্টু আমাদের এখানে থিতা ক্যাপ। তাহলে দেখতে পাচ্ছ থিতা ক্যাপ যেদিকে কাজ করে বা কৌণিক সরণের দিক যেদিকে কাজ করে, আমাদের এখানে রৈখিক বেগের দিকও কি একই দিকে কাজ করে। তাহলে এটাই হচ্ছে আমাদের এখানে কৌণিক বেগের একটা সম্পর্ক বা সমীকরণ, যেখানে দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ ভিন্ন একটা সম্পর্ক তোমাদেরকে প্রকাশ করাচ্ছে। তাহলে তুমি যদি একটু ছবির থেকে তাকাও, আমি যদি হাইলাইটার দিয়ে দেখাই তাহলে দেখতে পাচ্ছ ঠিক এদিক বরাবর আমি যেখানে একটা হলুদ কালারের সাইন দিয়েছি, ঠিক এদিক বরাবরই আমাদের এখানে একই সাথে রৈখিক বেগের ডিরেকশন বা দিক কাজ করে, একই সাথে কৌণিক সরণ যেটা আছে সেই সরণের দিকটাও কাজ করে। তাহলে আমি যদি সম্পূর্ণ প্রসেসটা একটু রিক্যাপ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্দিষ্ট বিন্দু পিতে কোনো একটা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তু বসে আছে, এবং ওই পি বিন্দু বরাবর আমরা কিন্তু একটা ব্যাসার্ধ ভেক্টরের দিকও বের করেছি, এবং কৌণিক সরণের যে দিকটা ছিল দ্যাট মিনস থিতা ক্যাপ, এটাকেও বের করেছি। তারপর তাদেরকে কাজে লাগিয়ে আমি ফাইনালি রৈখিক বেগটাকে বের করেছি, এবং রৈখিক বেগ বের করার ক্ষেত্রে আমরা যে অবস্থান ভেক্টরটা আছে দ্যাট মিনস আর, এটাকে নিয়েছি, আমরা কিন্তু কোনো সরণকে নিইনি। এবং এই অবস্থান ভেক্টর নিয়ে কাজ করার সময় আমরা ফাইনালি পেলাম কি? যে রৈখিক বেগের যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে আলটিমেটলি আমাদের কৌণিক বেগ এবং ব্যাসার্ধ এ দুটোর গুণফলের সমান, এবং একই সাথে তার দিকটা কাজ করে কি হিসেবে? কৌণিক যে সরণটা আছে তার দিক হিসেবে কাজ করে। তাহলে দেখো, আমরা যেহেতু রৈখিক বেগ পাচ্ছি,
ওটা কি একটা ভেক্টর। ভেক্টরে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে মান থাকে, যে মানটা হচ্ছে আমাদের এখানে কৌণিক বেগ এবং ব্যাসার্ধের গুণফলের সমান, এবং একটা দিক থাকে, এই দিকটা হচ্ছে কৌণিক সরণ যেদিকে কাজ করে সেদিক বরাবর। তাহলে এই হচ্ছে আমাদের মেইন সম্পর্ক। কিন্তু তোমরা যখন নর্মালি ম্যাথ করতে যাবে তখন কিন্তু এই সম্পর্কটা ইউজ করবে না। তোমরা যে সম্পর্ক ইউজ করবে সেটা খুবই সহজ, তোমরা জানো ভি ইজ ইকুয়াল টু আর ইন্টু ওমেগা অথবা ওমেগা ইন্টু আর, এটা ইউজ করবে, যেখানে ভি, ওমেগা, আর এই তিনটা কিন্তু মান হিসেবে কাজ করবে, এদের মধ্যে কিন্তু কোনো দিক তখন আমরা কাজ করাবো না। বাট যখনই তুমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করবে তখন তুমি এভাবে প্রকাশ করতে পারো। তারপর হ্যাঁ, আরেকটা জিনিস আছে, তোমরা অলরেডি জানো, যদি তুমি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাও তাহলে তোমরা অন্যভাবে প্রকাশ করতে পারো। প্রথমে ওমেগা দিতে পারো, তারপর ক্রস গুণ দিতে পারো, তারপর আর ভেক্টর দিতে পারো। তো এটা হচ্ছে আমাদের আরেক ধরনের প্রকাশ, এবং তোমরা চাইলে এইভাবে প্রকাশ করতে পারো। ফাইনালি তোমরা এটাকেও কিন্তু একটু মডিফাই করতে পারো, বাট সেটা তোমরা অলরেডি দেখেছো আগেকার স্লাইডগুলোতে। তো মোটামুটি এই তিনটা সম্পর্ক তোমরা মনে রাখতে পারো কৌণিক বেগের সমীকরণ হিসেবে। তারপর তোমাদেরকে একটা বাস্তব অ্যানিমেশন দেখাই, তাহলে তোমাদের একদম সব কিছু ক্লিয়ার হয়ে যাবে যে কিভাবে রৈখিক বেগ, কৌণিক বেগ এবং কৌণিক সরণ এগুলো কাজ করে। খেয়াল করে দেখো, আমাদের এখানে তিনটা অক্ষ দেখতে পাচ্ছ, একটা হচ্ছে এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা হচ্ছে জেড অক্ষ। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে পি নামক একটা বিন্দু বারবার তার অবস্থান পরিবর্তন করছে। তার মানে এখানে কোন একটা বস্তু মোটামুটি বলা যায় বৃত্তাকার পথে ঘুরছে। তো ঘোরার সময় তুমি দেখতে পাচ্ছ পি বিন্দু বরাবর একদম স্পর্শক যেটা আছে সেটা আমাদের এখানে রৈখিক বেগ বা ভিকে নির্দেশ করে। তাহলে সবসময় মনে রাখবে স্পর্শক বরাবর আমাদের এখানে রৈখিক বেগ কাজ করে, এবং কোনো একটা বস্তু যখন ঘোরে তখন কেন্দ্রের দিকে তখন আরেকটা বল তাকে টানা শুরু করে, যেটাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। তাহলে এখানেও তুমি দেখতে পাচ্ছ কেন্দ্রমুখী বল এফসি, এটা কিন্তু সরাসরি কেন্দ্র বরাবর কাজ করছে, এবং কেন্দ্র থেকে শুরু করে প্রান্তের দিকে বিপরীত দিকে একটা ভেক্টর কাজ করে, যেটাকে আমরা ব্যাসার্ধ ভেক্টর বলে থাকি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে আর বা ব্যাসার্ধ ভেক্টর। এবং একই সাথে আমরা যদি দেখি যে আমাদের এখানে কেন্দ্রের মধ্যে প্রতি মুহূর্তে কিছু পরিমাণ কোণ তৈরি হচ্ছে বা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে, এবং এই কোণ বা অ্যাঙ্গেল যেটাই বলি না কেন এগুলো আসলে এক একটা থিতা হিসেবে কাজ করে, বা বলা যায় কৌণিক সরণ হিসেবে কাজ করে। তার মানে কৌণিক সরণটা সবসময় কিন্তু কেন্দ্রে তৈরি হয়। এবং ফাইনালি তুমি যদি এই বৃত্তাকার পথে ঘূর্ণায়মান বস্তুর দিকে তোমার ডান হাতের 4টা আঙ্গুলকে রাখো, তাহলে তোমার ওই ডান হাতের যে বৃদ্ধাঙ্গুল বা থাম্ব আছে সেটা কিন্তু উপরের দিকে কাজ করবে, এবং এই উপরের দিক বরাবর কিন্তু আমরা জানি যে কৌণিক বেগের যে দিকটা বা কৌণিক বেগের যে ডিরেকশন সেটা কিন্তু কাজ করে। এবং ফাইনালি আরেকটা মজার জিনিস দেখো, তোমার এখানে বস্তুটা তার যাত্রা শুরু করেছে ধরো ওয়াই বিন্দু থেকে, তাই না, মানে ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর এটা যদি হয় আমাদের বিন্দু, তাহলে এখান থেকে যাত্রা শুরু করে আবার যখন বস্তুটা এই ওয়াই অক্ষ বরাবর ফিরে আসে তখন তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে কৌণিক সরণের যে মানটা সেটা শূন্য হয়ে যায়। তাহলে আমি তোমাকে অলরেডি বলেছিলাম যে শূন্য কৌণিক সরণ নামে একটা কিন্তু ওয়ার্ড আছে। দেখো এখন আবার দেখো যাত্রা শুরু করেছে সে, তার মানে সে যতই ওয়াই অক্ষ থেকে সামনে যাচ্ছে তার কিন্তু কৌণিক সরণটা বাড়ছে। বাট যখন তার কৌণিক সরণ বাড়তে বাড়তে টোটাল 90 ডিগ্রি না, এটা টোটাল 360 ডিগ্রি যখন অতিক্রম করবে তখন কিন্তু তার কৌণিক সরণটা সম্পূর্ণ শূন্য হয়ে যাবে। তো তুমি অলরেডি দেখতে পাচ্ছ আমাদের এখানে কৌণিক সরণ 180 হয়েছে, এবং এখানেও কিন্তু তার কৌণিক সরণটা আস্তে আস্তে বাড়তে বাড়তে কত হলো 270, তারপর আস্তে আস্তে যখন 360 ডিগ্রি হবে তখন আলটিমেটলি থিতার মানটা শূন্য হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মেইন বিষয়, যে তুমি কোনো একটা বৃত্তাকার পথে একটা জায়গা থেকে যদি যাত্রা শুরু করো তখন আবার যদি সে জায়গায় ফিরে আসো তাহলে তোমার সম্পূর্ণ কৌণিক সরণের মান বা থিতার যে মানটা সেটা শূন্য হয়ে যাবে। তারপরে যে টপিকটা সেটা হচ্ছে আপেক্ষিক কৌণিক বেগ বা রিলেটিভ অ্যাঙ্গুলার ভেলোসিটি। এবং আপেক্ষিক কৌণিক বেগ জানতে হলে আমাদের কয়েকটা কন্ডিশন সম্পর্কে জানতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের কোনো একটা তল লাগবে, যেটা হচ্ছে এক্স ওয়াই তল অথবা ওয়াই জেড তল অথবা জেড এক্স তল। এই একই তলের উপর দুইটা ভিন্ন ভিন্ন গতিপথ থাকতে হবে, এবং এই দুটো ভিন্ন গতিপথে হচ্ছে কি বৃত্তাকার গতিপথ, এবং এই বৃত্তাকার গতিপথ জুড়ে আমাদের দুইটা ভিন্ন বস্তু থাকবে। ধরো এটা হচ্ছে আমাদের এখানে এ নামক একটা বস্তু, এবং ওই গতিপথের যে কোনো একটা বিন্দুতে ধরো এটা হচ্ছে বি নামক একটা বস্তু, এবং এই দুটো বস্তুকে অবশ্যই একই দিক বরাবর ঘুরতে হবে। তুমি ধরো নাও আমাদের এখানে এ নামক বস্তুটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে বি নামক বস্তুটাকেও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে হবে, এবং শুধু ঘুরলেই হবে না, তাদের মধ্যে সমকৌণিক বেগ কাজ করতে হবে। দ্যাট মিনস আমাদের এখানে ওমেগা এ পরিমাণ সমকৌণিক বেগ কাজ করবে, এখানে ওমেগা বি পরিমাণ সমকৌণিক বেগ কাজ করবে। তো এই সমস্ত কন্ডিশন যদি মেনটেন করে তখন আমি বলতে পারি একটা বস্তুর কৌণিক বেগের সাপেক্ষে আরেকটা বস্তুর কৌণিক বেগটাকেই হচ্ছে আমরা আপেক্ষিক কৌণিক বেগ বলতে পারবো। তাহলে এখানে আপেক্ষিক কৌণিক বেগের এই কয়েকটা শর্ত অবশ্যই কাজ করবে, তা না হলে কিন্তু হবে না। এবং একই সাথে আরেকটা বিষয় মনে রাখতে হবে, আমাদের এখানে কিন্তু
কৌণিক দ্রুতির যে মানটা সেটা কিন্তু পরিবর্তিত থাকবে। দ্যাট মিনস ওমেগা এ যেটা, এটা কিন্তু একটা ভেক্টর রাশি, এবং এই ভেক্টর রাশির মানটাকে কি বলি আমরা? কৌণিক দ্রুতি বলি। এবং ওমেগা বি হচ্ছে কি? বি নামক বস্তুটার কৌণিক বেগ, এটাও কি একটা ভেক্টর রাশি, বাট আমরা যখন মডুলাস দিব এটা কি মান হয়ে যাবে। তার মানে এই দুইটা মান কখনোই সেম হতে পারবে না। যদি সেম হয় তাহলে কিন্তু তাদের কোনো আপেক্ষিক কৌণিক বেগ কাজ করবে না, সেক্ষেত্রে আপেক্ষিক কৌণিক বেগের মানটা শূন্য হবে। তাহলে অবশ্যই মনে রাখবে, এরকম সমতলে থাকা দুইটা বৃত্তাকার পথে, এবং দুইটা বৃত্তাকার পথ কিন্তু ভিন্ন হতে হবে, সেম হলে হবে না। তো এই দুটো বৃত্তাকার পথে যদি সমকৌণিক বেগে আমাদের দুইটা বস্তু ঘুরতে থাকে, তাহলে একটা বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর কৌণিক বেগকে আমরা আপেক্ষিক কৌণিক বেগ বলি। তো যেহেতু আমাদের এখানে বস্তু দুইটা, তার মানে আমরা দুইভাবে এই জিনিসটা সাজাতে পারি। আমরা বলতে পারি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর একটা আপেক্ষিক কৌণিক বেগ কাজ করবে, বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর কি একটা আপেক্ষিক কৌণিক বেগ কাজ করবে। তো এই দুটো জিনিস বের করার এখন সিস্টেমটা একটু দেখি। আমরা জানি যার আপেক্ষিক বেগ বের করা হয় তাকে কিন্তু নেগেটিভ করা হয় বা বিয়োগ করা হয়। তাহলে আমি যদি এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক কৌণিক বেগ বের করতে চাই, তাহলে আমরা কি লিখতে পারি? আমরা অবশ্যই এই বস্তুর সাপেক্ষে যেহেতু বের করছি, তার মানে মাইনাস ওমেগা এটা এখানে দিব, এবং প্রথমে দিব আমরা ওমেগা বি। তাহলে ওমেগা বি মাইনাস ওমেগা এ, এটা হচ্ছে এ বস্তুটার সাপেক্ষে বি বস্তুটার আপেক্ষিক কৌণিক বেগ। আবার এখানেও সেম দ্বিতীয় কেসে, যেটা হচ্ছে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক কৌণিক বেগ। তার মানে বি বস্তু যেহেতু আমি সাপেক্ষে বলেছি, তার মানে ওমেগা বিটা এখানে মাইনাস হবে ওমেগা এ থেকে। তাহলে ওমেগা এ মাইনাস ওমেগা বি, এটা হচ্ছে বি বস্তুর কৌণিক বেগের সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক কৌণিক বেগ। এবং এই জিনিসটাকে আমরা ইচ্ছে করলে শর্টকাটে লিখতে পারি। এটাকে লিখতে পারি ওমেগা অফ এ বি, আর এটাকে আমরা লিখতে পারি ওমেগা অফ বি। তার মানে বি এর সাপেক্ষে এ এবং এ এর সাপেক্ষে বি। এখন আমি এখানে আরেকটা ছোট্ট কেস দেখাই। সেই কেসটা হচ্ছে অনেকটা এরকম। তুমি ধরে নাও আমাদের এখানে এ বস্তুর দিকে একটু তাকাও। এই বস্তুটা একটা নির্দিষ্ট সময় পর আবার এই বিন্দুতে ফিরে আসে। দ্যাট মিনস আমি ধরো আমাদের যাত্রাটা শুরু হয়েছে এই বিন্দুটা থেকে, তাহলে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে এই বস্তুটা আবারও সেম বিন্দুতে ফিরে আসলো, তাহলে টোটাল তার একটা সময় লাগবে, সেটা হচ্ছে টি পরিমাণ সময়। এখন আমি যদি বলি যে বি বস্তুটার সাপেক্ষে এই বস্তুটার টি পরিমাণ সময় লাগে এই বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে ফিরে আসতে, তাহলে আমরা অবশ্যই সেক্ষেত্রে টি এর একটা মান বের করতে পারবো। তাহলে টি জিনিসটা হচ্ছে কি, আমি এটাকে এক কাজ করি, আমি এটাকে শুধুমাত্র T1 ধরি। তাহলে T1 মানে হচ্ছে এমন একটা সময় যে সময়টাতে বি বস্তুটার সাপেক্ষে এ বস্তুটা সম্পূর্ণ একটা বৃত্তাকার পথ ঘুরে এসেছে। তাই যদি হয় তাহলে এটার মান কি হবে? 2π ডিভাইড বাই হচ্ছে ওমেগা। এটা তোমরা সূত্র অনুসারে জানো, কিন্তু এখানে ওমেগাটা আসলে কি? ওমেগাটা হচ্ছে এমন একটা বেগ যেটা বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর কৌণিক বেগকে নির্দেশ করে বা আপেক্ষিক কৌণিক বেগকে নির্দেশ করে। তার মানে বি এর সাপেক্ষে যেহেতু এর আপেক্ষিক কৌণিক বেগ, তার মানে এটাকে আমরা ওমেগা অফ বি এ লিখতে পারি। এবং এই টোটাল জিনিসটাকে কীভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি 2π ডিভাইড বাই ওমেগা অফ এ মাইনাস হচ্ছে ওমেগা অফ বি। তার মানে বি এর সাপেক্ষে এর যে কৌণিক বেগ, এটাকে আমি যদি ভাগ করি 2π দিয়ে, তাহলে আমরা এমন একটা সময় পাবো যে এই সময়টাতে আমাদের এ নামক বস্তুটা সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার একই পজিশনে আসবে, কিন্তু তার বেগটা কাজ করবে বি বস্তুর সাপেক্ষে বেগ হিসেবে। এখন আমি ধরে নিলাম আমাদের এখানে বি বস্তু যেটা আছে তার T2 পরিমাণ সময় লাগে একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আবার সে নির্দিষ্ট পয়েন্টে ফিরে আসার জন্য, এবং এই T2 পরিমাণ সময় সে কিন্তু অবশ্যই একটা আপেক্ষিক বেগ তৈরি করে এই বস্তুর সাপেক্ষে। তার মানে সেক্ষেত্রে আমি যদি T2-র মানটা বের করতে চাই, তাহলে এই মানটা হবে কি? অবশ্যই 2π ডিভাইড বাই ওমেগা। যেহেতু এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক বেগ কাজ করে এখানে, তার মানে আমরা এখানে দিতে পারি কি এ বি, তার মানে এ সাপেক্ষে বি এর আপেক্ষিক কৌণিক বেগ, এবং এটাকে আমরা ইচ্ছে করলে এভাবে লিখতে পারি 2π ডিভাইড বাই ওমেগা বি মাইনাস হচ্ছে ওমেগা এ। তার মানে আমরা দুইভাবে কি এই সূত্রটা কাজে লাগাতে পারি। এখন এখানে একটা স্পেশাল কেস আছে। যদি আমাদের এখানে দুইটা ঘূর্ণায়মান বস্তুর কৌণিক বেগ সমান হয় তখন কি হবে? তাহলে আমি একটু লিখতে পারি ইফ ওমেগা এ ইজ ইকুয়াল টু ওমেগা বি। তখন কি হবে? তখন কিন্তু এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর আপেক্ষিক কৌণিক বেগ এবং বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর আপেক্ষিক কৌণিক বেগ দুটোই কি শূন্য হবে। তার মানে ওমেগা অফ এ বি এটার মান যা, ওমেগা অফ বি এ এটার মানও কি তা, এবং দুটোর মানে কি শূন্য। এবং এই কন্ডিশন আমি বলতে পারি তখন আমি যদি টি এর মানটা বের করতে চাই, টি হচ্ছে কি এমন একটা সময় বা এমন একটা পর্যায়কাল যে সময় ধরে একটা বস্তু আরেকটা বস্তুর সাপেক্ষে সম্পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আবার সেই পয়েন্টে ফিরে আসে। তাহলে চলো আমরা যদি এটা এ এবং বি দুইটা বস্তুর জন্যই বের করি, তাহলে সেটা লিখতে পারি 2π ডিভাইড বাই ওমেগা অফ এ বি অথবা ওমেগা অফ বি এ। তো দুইটা যে কোনো একটা বসালে কিন্তু মানটা শূন্য আসে। তার মানে আলটিমেটলি এটা কিন্তু আনডিফাইন আসে, এবং কিছু কিছু বইতে আমি দেখেছি এটাকে ইনফিনিটি হিসেবে ধরা হয়। আচ্ছা, আমি ধরে নিলাম এটা হচ্ছে ইনফিনিটি। তার মানে
টি ইনফিনিটি মানে কি? পর্যায়কাল হচ্ছে অসীম। তাহলে পর্যায়কাল অসীম মানে হচ্ছে এখানে এ বস্তু এবং বি বস্তু এরা যেহেতু একই পরিমাণ কৌণিক বেগে ঘুরছে, তার মানে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান কিন্তু কখনোই পরিবর্তন হবে না। অবস্থান পরিবর্তন মানে হচ্ছে কি, ধরো আমাদের এখানে প্রথম বস্তুটা এ বিন্দুতে অবস্থান করছে, দ্বিতীয় বস্তুটা বি বিন্দুতে অবস্থান করছে। তার মানে প্রথম বস্তুটা যখন এই বিন্দুতে আসবে ঠিক ওই মুহূর্তটাতে দ্বিতীয় বস্তুটা বি বিন্দুতে আসবে, যদি তাদের যাত্রা একই সময় আমরা চালনা করি। ধরো এই বিন্দু আর বি বিন্দু থেকে আমরা এদের যাত্রা চালনা শুরু করলাম একই পরিমাণ কৌণিক বেগ নিয়ে। তার মানে যেই মুহূর্তে আমাদের এই বিন্দুতে আসবে প্রথম বস্তুটা, ঠিক সেই মুহূর্তে আমাদের বি বিন্দুতে আসবে দ্বিতীয় বস্তুটা। তাহলে আমি বলতে পারি এখানে একজনের সাপেক্ষে কিন্তু আরেকজন কখনোই কমপ্লিট সাইকেল সম্পন্ন করতে পারবে না। তো যেহেতু আমাদের এখানে প্রতিবার তারা একই পরিমাণ পথ একই সময় অতিক্রম করছে বা একই পয়েন্ট একই সময় পরপর অতিক্রম করছে, তার মানে এরা একজনের সাপেক্ষে আরেকজন কখনোই আমাদের কোনো একটা সার্কেল বা চক্র সম্পন্ন করতে পারবে না, যেহেতু তাদের কোন ইভেক্টটা সমান। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যেহেতু কখনোই তারা একে অপরের সাপেক্ষে সম্পূর্ণ কমপ্লিট সাইকেল সম্পন্ন করতে পারবে না, তাই তাদের পর্যায়কালটা হবে কি? ইনফিনিটি। বিভিন্ন ধরনের ভূস্থির উপগ্রহগুলো যখন কাজ করে মহাকাশে, তখন প্রত্যেকের বেগ কিন্তু এরকম সমান রাখা হয়, দ্যাট মিনস কৌণিক বেগটা সমান রাখা হয়। তখন তারা একজনের সাপেক্ষে আরেকজন সম্পূর্ণ স্থির থাকে বলে মনে হয়। তো এই যে আপেক্ষিক কৌণিক বেগ, সেটা কিন্তু সম্পূর্ণ শূন্য থাকে যখন আমরা অনেকগুলো ভূস্থির উপগ্রহগুলোকে দেখতে পাই। তো এই হচ্ছে আমাদের বাস্তব অ্যাপ্লিকেশন ভূস্থির উপগ্রহের জন্য, যেখানে একজনের সাপেক্ষে আরেকজনের আপেক্ষিক কৌণিক বেগটা শূন্য থাকে। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। এবার আমি তোমাদেরকে আমার পরিচয়টা জানাচ্ছি। আমি হচ্ছি ইমতিয়াজ, ওয়েডেমি সহ ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং টকডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি স্কুল এবং কলেজ লেভেলের স্টুডেন্টদেরকে পড়াই, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং লেভেলের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি, এবং টকডেমিতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। সেই সাথে আমি বিগত 10 বছর ধরে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে অনলাইন এবং অফলাইনে পড়িয়েছি। আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে, এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে, এবং বর্তমানে একটা ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে কাজ করে যাচ্ছি।